আসসালামু আলাইকুম। আজকের ক্লাস আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? আচ্ছা, আমি ক্লাস শুরু করে দিব একটু, আর 30 সেকেন্ড সময় নেব। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আমরা আজকে পড়ব হচ্ছে সমান্তর ধারা 4 নম্বর পর্ব। আমরা গতদিন সমান্তর ধারা রিলেটেড সূত্রগুলা দেখছিলাম এবং সূত্রগুলা কিভাবে আসে, সেগুলা কিভাবে বের করা যায়। যদি ভুলে যান তাহলেও বের করার সিস্টেম আছে, বা সূত্র মুখস্থ না করলেও চলবে। ঠিক আছে? তো আজকে আমরা দেখব হচ্ছে গাণিতিক সমস্যা সমাধান করব। এই সমান্তর ধারা থেকে যে ধরনের গাণিতিক সমস্যা পরীক্ষাতে আসে সেগুলো সমাধান করব। দেখেন, আমি আপনাদেরকে গতদিন কত পর্যন্ত অঙ্ক করাইছিলাম? আমার যতদিন মনে আছে 41 পর্যন্ত আমরা সলভ করছিলাম। 42 নাম্বার কোশ্চেন থেকে আমরা সলভ করব। সরি, আচ্ছা দেখেন, সবসময় আমি কি বলছি, অঙ্ক সমাধান করার সময় সর্বপ্রথম আপনি দেখবেন যে কি নির্ণয় করতে বলছে। সবসময় দেখবেন যে কি নির্ণয় করতে বলছে, আর ওই জিনিসটা নির্ণয় করতে গেলে কি কি দরকার সবগুলো দেওয়া আছে কিনা। হ্যাঁ, আচ্ছা, সবগুলো দেওয়া আছে কিনা। যদি দেওয়া থাকে তাহলে তো ভালো, দেওয়া না থাকলে যেগুলো দেওয়া নাই সেগুলো কিভাবে বের করা যায় সেই বিষয়টা দেখতে হবে। ঠিক আছে? আচ্ছা দেখেন, এখানে কি বলছে, একটি সমান্তর ধারার, এখানে বলছে একটি সমান্তর ধারা, তার মানে একটা সমান্তর ধারার প্রথম পদ 1, এই প্রথম পদ মানে এটা হচ্ছে এ, প্রথম পদ দেওয়া আছে। দেখছেন, প্রথম পদ দেওয়া আছে। শেষ পদের নাম কি মনে আছে? শেষ পদ বা এনতম পদ। এদিকে তাকান, শেষ পদ বা কি এনতম পদ। শেষ পদের নামই কিন্তু এনতম পদ। ওকে, তাহলে শেষ পদ বা এনতম পদ 99। আচ্ছা, ধারার সমষ্টি দেওয়া আছে, দেখেন সামেশন দেওয়া আছে, এন সংখ্যক পদের সমষ্টি দেওয়া আছে 2500 বলছে। তাহলে ধারাটির সাধারণ অন্তর কত? সাধারণ অন্তর মানে ডি কত? তাহলে আমরা বুঝতে পারছি আমাদের নির্ণয় করতে বলছে কি ডি। এখন আমাদের প্রথম লাইনে কি দেওয়া আছে, সবাই একটু তাকাবেন প্লিজ। যারা প্রথম ক্লাস করতেছেন, আগের ক্লাসগুলো না দেখে প্রথম ক্লাস মানে এই ক্লাসটা করা উচিত না। ধারার উপর আমাদের অলরেডি এর আগে 3টা ক্লাস হয়েছে, ওই ক্লাসগুলো না দেখে এটা বুঝতে গেলে অসুবিধা হবে। হ্যাঁ, একটু দেখে নেবেন। দেখেন, প্রথম পদ দেওয়া আছে, শেষ পদ মানে এনতম পদ দেওয়া আছে, তাহলে এটা কিন্তু এনতম পদ, আর সমষ্টি দেওয়া আছে। এইগুলোকে ব্যবহার করে আমাকে ডির মান বের করতে হবে। আচ্ছা, এই সমষ্টির সূত্র আছে, আপনাদের মনে আছে? একটু তাকাবেন প্লিজ। আমরা সমষ্টির সূত্র কি পড়ছিলাম? সামেশন অফ এন টার্ম, এর প্রথম এন সংখ্যক পদের সমষ্টি ইজ ইকুয়াল টু গড় ইনটু পদ সংখ্যা। মনে আছে না নাই? গড় ইনটু পদ সংখ্যা মনে আছে? এই সমষ্টির মান দেওয়া আছে 2500, তাহলে এটার পরিবর্তে আমরা বসাচ্ছি 2500। আর এই গড় মানে কি? শেষ পদ যোগ প্রথম পদ ভাগ 2। শেষ পদ মানে 99 যোগ প্রথম পদ মানে হচ্ছে 1 ভাগ 2, এটা হচ্ছে গড় ইনটু এই পদ সংখ্যা কেমনে বের করে? পদ সংখ্যা মনে আছে? পদ সংখ্যা বের করা শেষ পদ বিয়োগ প্রথম পদ ভাগ সাধারণ অন্তর প্লাস 1। শেষ পদ হচ্ছে 99 বিয়োগ প্রথম পদ হচ্ছে 1 ডিভাইডেড বাই সাধারণ অন্তর। সাধারণ অন্তরটাই কিন্তু বের করতে বলছে, তাই এটাকে আমরা ডি আকারেই রাখবো প্লাস 1। এখন এইটাকে ক্যালকুলেশন করে এই ডির মানটা বের করতে হবে। আপনারা কি বুঝছেন বিষয়টা? বুঝছেন? আচ্ছা, শতকরা বাকি নোট দিব। হ্যাঁ, একটু ওয়েট করেন। আচ্ছা, এখন দেখেন, তাহলে এই পাশে থাকতেছে হচ্ছে 2500 ইজ ইকুয়াল টু 99 আর 1 হচ্ছে 100 ডিভাইডেড বাই 2 ইনটু 99 থেকে 1 গেলে 98 ডিভাইডেড বাই হচ্ছে ডি, তার সাথে হচ্ছে 1। এটা কিন্তু ব্র্যাকেট দিয়ে আটকাই দিতে হবে, না দিলে ভুল, কারণ এখানে এর সাথে 1 যোগ আছে। ব্র্যাকেট না দিলে মনে হবে এটার সাথে এটা গুণ আছে, তার সাথে 1 যোগ আছে, কিন্তু জিনিসটাতে এই পুরোটার সাথে এটা গুণ আছে। এবার এই দুইটা শূন্য দিয়ে এই দুইটা শূন্য ক্যান্সেল। ওকে, এবার দেখেন
আমি যেহেতু ডি এর মান বের করবো, তাহলে ডি রেখে দিব আর বাকিগুলো আস্তে আস্তে এই পাশে পার করবো। এই পাশে 2, এই পাশে ভাগাকার আছে, এই পাশে আর গুণ হবে এই 25-এর সাথে। তাহলে 2 এসে 25-এর সাথে গুণ হলে 25 × 2 ইজ ইকুয়াল টু, এই পাশে আর কিছু থাকলো না, তাহলে এই পাশে থাকলো কত 98 ডিভাইডেড বাই ডি প্লাস হচ্ছে 1। বুঝতে পারছেন? তাহলে 25 দুগুণী কত 50 ইজ ইকুয়াল টু 98 ডিভাইডেড বাই ডি প্লাস 1। এখন আমি যেহেতু ডি বের করবো, তাহলে ডি রেখে দিব, বাকিগুলো পার করে দিব। এই প্লাস 1 এই পাশে আনলে মাইনাস 1, তাহলে এই পাশে 50 আছে, প্লাস 1 এসে মাইনাস 1 ইজ ইকুয়াল টু 98 ডিভাইডেড বাই ডি। ওকে, তাহলে এই পাশে কত আছে 49 হলো, 49 ইজ ইকুয়াল টু 98 ডিভাইডেড বাই ডি। এখন আমাদের বের করতে হবে কিসের মান? ডি এর মান। তাহলে আমরা এই আড়াআড়ি গুণ করে দেন, আড়াআড়ি গুণ করে দেন, তাহলে ডি এসে এর সাথে গুণ হলো 49, ডি ইজ ইকুয়াল টু 98। যেহেতু ডি বের করবো, তাহলে 49 এই পাশে গুণ আছে, ওই পাশে যে ভাগ হবে, তাহলে ডি ইজ ইকুয়াল টু 98 ডিভাইডেড বাই 49। 49 দুগুণে 98, তার মানে ডি এর মান হচ্ছে 2। আপনারা কি বুঝতে পারছেন সবাই? ডি এর মান হচ্ছে 2। ডি এর মান 2। ক্লিয়ার? ক্লিয়ার, আশা করি বুঝছেন। তাহলে এই যে সমষ্টির সূত্র, আমরা সেই গড় ইনটু পদ সংখ্যা এখান থেকেও বের করতে পারবো। বাট লিখিত পরীক্ষায় আপনি এই নিয়মটা করতে পারবেন না। কেন? কারণ এই যে গড় ইনটু পদ সংখ্যা, এই যে শর্টকাট লেখছেন না, এগুলো লিখলে পরে নম্বর দিবে না। গড় ইনটু পদ সংখ্যা এটা ঠিক আছে, এটা ব্যবহার করা যাবে, বাট আপনি যে এই যে পদ সংখ্যা বের করার জন্য শর্টকাট ইউজ করছেন, এটা তো ব্যবহার করা যাবে না লিখিত পরীক্ষায়। তাহলে এটা আমরা কিভাবে করব একটু দেখেন। আমি তাহলে এখন বিকল্প মেথড করাচ্ছি। হ্যাঁ, মানে লিখিত পরীক্ষায় কিভাবে করবেন। দেখেন আমাদের দেওয়া আছে এই যে শেষ পদ। শেষ পদ মানে কি? এই শেষ পদ মানে কিন্তু এনতম পদ। এই যে প্রথম পদ 1, মানে এর মান হচ্ছে 1। শেষ পদ মানে এনতম পদ। এনতম পদ মানে কিন্তু টিএন, এন টার্ম, এই যে 99 শেষ পদ। তাহলে এখন আমাদের বের করতে বলছে ডি এর মান কত। ওকে ফাইন। তাহলে এই শেষ পদ মানে কিন্তু এনতম পদ। ওকে, তাহলে আমি এই শেষ পদকে আমি লিখি, এনতম পদের সূত্র কি? এই যে টিএন ইজ ইকুয়াল টু কি? টিএন ইজ ইকুয়াল টু এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। এই ধারায় কয়টা পদ আছে বলা নাই, এই জন্য কিন্তু আমি শেষ পদকে এনতম পদ ধরে নিচ্ছি, কারণ এখানে এই ধারায় কয়টা পদ আছে বলা নাই। তাহলে ধরছি কয়টা পদ? এন সংখ্যক পদ। ওকে, তাহলে যেহেতু ধারায় এন সংখ্যক পদ আছে ধরে নিচ্ছি, এটা কিন্তু বলে নিতে হবে ধরি ধারায় পদ সংখ্যা এন। অতএব 99 যেহেতু এনতম পদ, শেষ পদ, আর শেষ পদ মানেই এনতম পদ। ধারায় যেহেতু পদ আছে এন সংখ্যক, তাহলে শেষ পদের নাম এনতম পদ। কথা কি বুঝছেন? এই টিএন মানে এনতম পদের মান হচ্ছে 99, এখানে বসান। তাহলে 99 ইজ ইকুয়াল টু এ প্লাস, এর মান আবার দেওয়া আছে, এর মান 1। তাহলে এখানে 1 প্লাস এন জানি না রেখে দেন, ডিও জানেন না রেখে দেন। এই প্লাস 1 এই পাশে এসে মাইনাস 1 হবে, তাহলে 99 থেকে 1 বিয়োগ হয়ে এন মাইনাস 1 ইন্টু ডি। তাহলে একটু এই পাশে থাকতেছে 98 ইজ ইকুয়াল টু এন মাইনাস 1 ইন্টু ডি। ঘুরাই লেখেন, মানে এই অংশটা এই পাশে নিয়ে আসেন, 98 ওই পাশে নিয়ে যান। তাহলে n মাইনাস 1 ইন্টু ডি ইজ ইকুয়াল টু 98। এখন আপনি এনও জানেন না, ডিও জানেন না, তার মানে এখান থেকে আর কিছু করা সম্ভব না। এখান থেকে আপনি ডির মান বের করতে পারবেন না। কেন? কারণ এই ধারায় কয়টা পদ আছে আপনি জানেন না। তাহলে এই জিনিসটা এইভাবে রেখে দেন, এই ধারায় কয়টা পদ আছে মানে এন এর মান কত আমরা জানি না, সুতরাং এখান থেকে আর আমার সলভ করার কোনো সুযোগ নাই। তাহলে আমি এখানে এইভাবে রেখে দিলাম। এইবার আমি কি করব? আরো একটা জিনিস দেওয়া আছে, সমষ্টি। এই সমষ্টি থেকে নিশ্চয়ই কোনো না কোনো একটা কিছু বেরোবে, যেখান থেকে আমরা ডি এর মানটা এইগুলা মান থেকে রিপ্লেস করে কোনো না কোনো একটা সিস্টেম আসবে। তাহলে সমষ্টি 2500। তাহলে সমষ্টির সূত্র কি বলেন? সমষ্টির সূত্র কি? এস এন সামেশন অফ এন টার্ম, ফার্স্ট এন টার্ম, প্রথম এন সংখ্যক পদের সমষ্টি n/2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এই তো এই সমষ্টির মান দেওয়া আছে 2500। তাহলে এস এইটার পরিবর্তে আমরা বসাবো 2500 ইজ ইকুয়াল টু এন তো জানি না, তাহলে রেখে দেন, ইন্টু 2 এর মান কিন্তু দেওয়া আছে প্রথম পদ 1 প্লাস এই n মাইনাস 1 ইন্টু ডি। একটু তাকান প্লিজ, এই পুরোটার মান আমরা বের করে রাখছি 98। দেখেন, তাই পুরোটার পরিবর্তে আমরা 98 এখানে বসাবো, তাহলে প্লাস 98। ওকে, তাহলে 2500 ইজ ইকুয়াল টু n/2 ইন্টু এই 2 1 কে 2 প্লাস হচ্ছে 98। তাহলে 2500 ইজ ইকুয়াল টু n/2 ইন্টু 98 আর 2 যোগ করলে 100। এই দুইটা শূন্য দিয়ে এই দুইটা শূন্য এই পাশে ক্যান্সেল। ওকে, এবার আড়াআড়ি গুণ করলে ওই পাশে থাকবে n, আর এই 2 এই পাশে আড়াআড়ি গুণ করলে এই 2 এসে 25 এর সাথে গুণ হবে, আর ওই পাশে 1 আর n গুণ করলে n। তাহলে n ইকুয়াল টু 25 দুগুণী 50। তার মানে এই ধারায় পদ আছে 50টা। এই n এর মান এখন এই 1 নং সমীকরণে বসাই দিলে ডি মান আসবে। ঠিক আছে, তাহলে n এর মান 1 নং এ বসিয়ে, n এর মান 1 নং এ বসিয়ে, n এর মান 1 নং এ বসান। তাহলে n এর মান এই যে এখানে বসালে কি হচ্ছে
এন এর মান 50 মাইনাস 1 ইন্টু হচ্ছে ডি ইজ ইকুয়াল টু 98। এই যে এন এর মান 50 মাইনাস 1 ইন্টু ডি ইজ ইকুয়াল টু 98, ঠিক আছে। 50 থেকে 1 বিয়োগ হলে 49 ইন্টু ডি ইজ ইকুয়াল টু 98। তাহলে ডি কত হবে? ওই পাশে আছে 98, 49 এই পাশে গুণ আছে, এই পাশে যে ভাগ হবে 49 দুগুণে 98, তার মানে ডি এর মান হচ্ছে 2। ক্লিয়ার? আপনারা কি বুঝছেন? মূল বিষয়টা বুঝছেন? মূল বিষয়টা বুঝছেন? তাহলে আগে যে মেথড করালাম ওইটা এমসিকিউতে তাড়াতাড়ি হবে, তার লিখিত তো এটা তো হেল্প করা যাবে না, কারণ পদ সংখ্যা বের করার জন্য শর্টকাট ব্যবহার করছেন, শর্টকাট ব্যবহার করা যাবে না। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা অঙ্ক আমাদের সামনে আসছে এখন, খুবই গুরুত্বপূর্ণ এটাই। দেখেন এটা খুব গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দিয়ে রাখেন। কি বলছে সবাই একটু তাকাবেন, এখন কিন্তু নিউ একটা কনসেপ্ট শিখবো আমরা, এখন আমরা নিউ একটা কনসেপ্ট শিখবো। সেখানে কি বলছে? একটি সমান্তর ধারার এনতম পদ, একটি সমান্তর ধারার এনতম পদ, এনতম পদকে আমরা টিএন দ্বারা প্রকাশ করতাম, মনে আছে? টিএন, এনথ টার্ম মানে এনতম পদ। ওকে, ওরা এনতম পদকে টিএন না দিয়ে এন দ্বারা প্রকাশ করছে। আমি একটু আপনাদেরকে এখন বলে নিই, আমি আগামীকাল সকাল মানে আগামীকালকের যে ক্লাসটা, ওই ক্লাসটা আমি আগামীকাল সকাল 7:30টার দিকে নিব। আমি আবার বলছি, একটু সবাই লিখে রাখেন, আগামীকাল সকাল 7:30টার দিকে ক্লাস হবে, ঠিক আছে? আগামীকাল সকাল 7:30টার দিকে ক্লাস হবে। আরাফাত হোসেন, তুমি কি লাইভে আসো ভাইয়া? হ্যাঁ, তুমি আমাকে সকাল, আমি তো এমনিতে উঠবো, আমি তো এমনিতেই 6টার আগে উঠে যাব ইনশাল্লাহ, উঠে যাই সাধারণত। তারপরে তুমি আমাকে 6টার দিকে একটা মেসেঞ্জারে কল দিবা, আমার নেট অন থাকে, সমস্যা নেই, তুমি কল দিবা। যদি আমি ঘুমাই থাকি, সবাই দেখা গেলো উঠে আসে ক্লাস করার জন্য, আমি ঘুমাই আসি, হ্যাঁ, যদি আমি উঠে যাই সবসময় 6:30টার আগে, 6টার আগে উঠে যাই, ঠিক আছে? তারপর তুমি আমাকে একটা কল দিও, আসো না আরাফাত, কল দিও। আচ্ছা, তাহলে এনতম পদকে আমরা টিএন দ্বারা প্রকাশ করি, টিএন না দিয়ে কি এন দ্বারা প্রকাশ করছে, এনথ টার্ম। ওকে, আচ্ছা, এখন এই এনতম পদকে একটা সমান্তর ধারার সাধারণ পদ বলা হয়, এনতম পদকে সমান্তর ধারার সাধারণ পদ বলা হয়, এই কথাটা মনে রাখবেন। এখন অনেকে বল কেন সাধারণ পদ বলা হয়, আমি বলছি। আচ্ছা, এনতম পদকে সমান্তর ধারার এনতম পদকে সাধারণ পদ বলে। সমান্তর ধারার এনতম পদকে সাধারণ পদ বলা হয়। আচ্ছা, এনতম পদকে সাধারণ পদ বলে, ঠিক আছে? আচ্ছা, এনতম পদকে সাধারণ পদ বলে। এখন আমরা বুঝবো যে এনতম পদকে কেন সাধারণ পদ বলা হয়, এটা ফিল করব, সমস্যা নাই। তার আগে আমি বলে নিই যে এই যে এনতম পদ এন ইজ ইকুয়াল টু 3 + 4n, একটু তাকাবেন প্লিজ। অঙ্কে চাইছে কি? প্রথম 20টি পদের সমষ্টি। এখন আমাকে বলেন সমষ্টি বের করতে গেলে কি লাগে, সমষ্টি বের করতে গেলে কি লাগে আগে সেটা বলেন তো। আমরা কি পড়ছিলাম? সমষ্টি ইকুয়াল টু কি ছিল বলেন তো? এন সংখ্যক পদের সমষ্টি গড় ইন্টু পদ সংখ্যা, গড় ইন্টু কি পদ সংখ্যা। তাহলে গড় বের করতে গেলে কি লাগে? গড় বের করতে গেলে শেষ পদ লাগে, শেষ পদ লাগে। আর একটা সমষ্টি বের করার আরেকটা সূত্র আছে, n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু d। এটা যে কোনো একটা ব্যবহার করলেই হবে, দুইটার যে কোনো একটা ব্যবহার করলেই হবে। এখন এখানে কি বলছে? কতটা পদের সমষ্টি? প্রথম 20টা পদের সমষ্টি, তার মানে এই সমষ্টির সূত্রে n এর মান 20 হবে। প্রথম 20টা পদের সমষ্টি, তার মানে n এর মান 20 হবে। তাহলে এখন দেখেন এই সমষ্টির সূত্রে কি কি আছে বলেন তো? এই সমষ্টির সূত্রে a আছে, মানে প্রথম পদ, এটা জানতে হবে। এবং বলে দিচ্ছে 20টা পদ, তার মানে n এর মান 20, এই যে n এর মান 20। এখানে d আছে, d মানে সাধারণ অন্তর। তার মানে এই সমষ্টি যদি আমরা বের করতে চাই, আমাদের দুইটা জিনিস লাগবে। একটা হচ্ছে দেখেন, প্রথম পদ লাগবে, এর মান লাগবে, আর d এর মান লাগবে। আর n এর মান তো দেওয়াই আছে 20টা পদ। তার মানে আমার টার্গেট হচ্ছে a মানে প্রথম পদ বের করা, d মানে সাধারণ অন্তর বের করা। আশা করি আমি বুঝাইতে পারছি, ক্লিয়ার? আচ্ছা, এখন দেখেন কি কি লাগবে, আগে বুঝতে হবে কি কি লাগবে। এই যে এনতম পদ দেখছেন না, এই এনতম পদ, মজার বিষয় হচ্ছে, একটু তাকান প্লিজ, একটু তাকান। এই এনতম পদের যে ফর্মুলা দেওয়া থাকবে, বা এনতম পদের যে টার্ম দেওয়া থাকবে, বা সাধারণ পদের যে মান দেওয়া থাকবে, এখানে আপনি n এর মান যদি 1 বসান, এদিকে তাকান, n এর মান 1 বসিয়ে, n এর মান 1, এখানে n এর মান 1 বসাতে হবে। এদিকে তাকান, এনতম পদের এই ফর্মুলায় n এর মান 1 বসাতে হবে। তাহলে n এর মান যদি 1 বসান, তাহলে এখানে কি হবে? a, n এর পরিবর্তে 1, তাহলে এটা a1 ইজ ইকুয়াল টু, এটা হচ্ছে 3
প্লাস 4 ইন্টু এন এর মান 1, তাহলে 3 আর 4 একে 4, তাহলে 4 আর 3 কত 7। এদিকে তাকান, তাহলে a1 মানে কি 7। জানেন মজার বিষয় হচ্ছে এন এর মান 1 বসালে এটা n তম পদ না, এদিকে তাকান n তম পদে n এর মান 1 বসাইছেন, তার মানে এটা প্রথম পদ নির্দেশ করছে a1। এই a1 থেকে আপনাকে বুঝতে হবে এটা প্রথম পদ, 1 নাম্বার পদ। n তম পদের ফর্মুলায় n এর মান 1 বসালে 1 নাম্বার পদের মান পাওয়া যায়। এইবার আপনি n এর মান তাহলে 1 নাম্বার পদ পেয়ে গেছি, এই যে a1, এই a1 মানে কিন্তু 1 নাম্বার পদ। এবার n এর মান 2 বসাবেন, n এর মান যখন আপনি এখানে 2 বসাবেন তখন 2 নাম্বার পদ পেয়ে যাবেন, খুবই সিম্পল। n এর মান 2 বসালে 2 নাম্বার পদ পেয়ে যাবেন। তাহলে n এর মান 2 বসান, n এর মান 2 বসালে এখানে a, n এর জায়গায় 2 হবে, 3 প্লাস 4 ইন্টু n এর মান 2, তাহলে 3 আর 4 দুগুণে 8, তাহলে 3 আর 8 কত, 3 আর 4 দুগুণে 8, 8 আর 3 11, তার মানে a2। এই a2 বলতে আমি কি বোঝাচ্ছে 2 নাম্বার পদ, মানে n এর মান যখন আপনি এই n তম পদের ফর্মুলায় 2 বসাবেন তখন আপনি ওই ধারার 2 নাম্বার পদ পাবেন। তাহলে 1 নাম্বার পদ পাইছেন 7, 2 নাম্বার পদ পাইছেন 11, ব্যাস। তাহলে ধারাটা এখন লিখে ফেলেন, ধারাটি প্রথম পদ পাইছেন আর দ্বিতীয় পদ পাইছেন, তাহলে এবার ধারাটা লিখে ফেলেন যে ধারাটি। তাহলে ধারাটি কি, অতএব ধারাটি প্রথম পদ কে, প্রথম পদ 7, তারপরে কে, তারপর হচ্ছে 11। এইবার মজার বিষয়, এর পরের পদটা কত হবে আপনি বলেন। এখানে সাধারণ অন্তর কত, সাধারণ শোনেন 2টা পদ পেয়ে গেছেন, আর লাগবে না, আর লাগবে না। কেন, এই 11 থেকে 7 বিয়োগ করেন, 11 মাইনাস 7, তার মানে এখানে সাধারণ অন্তর 4, সাধারণ অন্তর 4। তাহলে সাধারণ অন্তর যদি 4 হয়, একটা সমান্তর ধারা কেমনে গঠিত হয়, যে কোনো পদের সাথে এই সাধারণ অন্তরের মান যোগ করে সামনের পদ পাওয়া যায়। তার মানে 11-র সাথে 4 যোগ হয়ে পরের পদ হবে 15, এরকম চলতে থাকবে, তাই কিনা? আমার কথা কি বুঝছেন? এটা হলো সেই সমান্তর ধারাটা। এইবার সমষ্টি বের করব, কয়টা পদের, 20টা পদের সমষ্টি। তাহলে সূত্র কি, n/2, n এর মান 20, তাহলে 20/2 ইন্টু 2a, 2a, a কত, a হচ্ছে এই যে 7, প্লাস n-1 ইন্টু d, n কত 20, তাহলে n-1 মানে 20 - 1 ইন্টু d, d কত, d হচ্ছে 4, ব্যাস। এটা ক্যালকুলেশন করলে চলে আসবে। তাহলে এটা দিয়ে এটা 10 বার যাবে, তাহলে 10 ইন্টু 7 দুগুণে 14 প্লাস 20 থেকে 1 গেলে হচ্ছে 19 ইন্টু হচ্ছে 4, ঠিক আছে? তাহলে 10 ইন্টু 14 প্লাস 4 19 কত, 76। তাহলে 10 ইন্টু 76 আর 14 কত হচ্ছে, 76 আর 14 হচ্ছে 90, তাহলে 10 ইন্টু 90 হচ্ছে 900, তাহলে আমাদের উত্তর হচ্ছে 900। ক্লিয়ার? 11 4 15, 900 উত্তর কত, 900 কত আসছে দেখেন তো। আপনারা বুঝছেন কিনা বলেন? মানে আমি বোঝাতে চাচ্ছি কি, যখন এরকম n তম পদের একটা সমীকরণ দেওয়া থাকবে তখন সেখানে n এর মান 1 2 বসায়ে প্রথম আর দ্বিতীয় পদটা বের করবেন, প্রথম আর দ্বিতীয় পদ বের করলে অঙ্ক শেষ। আমি কি বুঝাইতে পারছি? এই অঙ্কটা বুঝছেন যে এরকম যখন n তম পদের সমীকরণ দেওয়া থাকবে তখন ওই সমীকরণে n এর মান 1 বসালে প্রথম পদ পাবেন, n এর মান 2 বসালে দ্বিতীয় পদ পাবেন, n এর মান 3 বসালে তৃতীয় পদ পাবেন, n এর মান যদি এখানে 50 বসান তাহলে এই ধারার 50 তম পদ পাবেন। বোঝা গেছে? তখন আপনি যদি প্রথম পদ পেয়ে যান, দ্বিতীয় পদ পেয়ে যান, তাহলে তো সাধারণ অন্তর পেয়ে যাবেন। আর সাধারণ অন্তর পেয়ে গেলেই তো হয়ে গেল, কারণ আমার এই ধারায় কি কি, সূত্রে কি কি আছে, আমার সূত্রে আছে 2a, a লাগে আর d লাগে, তো a আর d হলেই তো হলো। ক্লিয়ার বিষয়টা? খুবই গুরুত্বপূর্ণ এই অঙ্ক, কিন্তু খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই অঙ্ক আমি আরো মেথড 2 নাম্বার বিকল্প মেথড দিয়ে করে দিচ্ছি, দেখেন বিকল্প মেথড। আচ্ছা, এই পদের নাম, এদিকে তাকান, এই যে n তম পদের যে সমীকরণ দেওয়া থাকে, এদিকে তাকান, n তম পদের যে সমীকরণ দেওয়া থাকে এটাকে n তম পদকে সাধারণ পদ বলা হয়, একটা সমান্তর ধারার সাধারণ পদ বলা হয়। কেন সাধারণ পদ বলা হয়? কারণ ওই n তম পদের এই সমীকরণ থেকে আমি ওই ধারার যে কোনো পদ পাবো। কেমনে? n এর মান যদি 5 বসাই তাহলে 5তম পদ পাবো, n এর মান যদি 7 বসাই তাহলে 7তম পদ পাবো, n এর মান যদি 10 বসাই তাহলে 10ম পদ পাবো। তার মানে কি আমি এই n তম পদের ফর্মুলা থেকে কি যে কোনো পদ পাচ্ছি না? যেখান থেকে যে কোনো পদ পাওয়া যায়, তাহলে এইখান থেকে যেহেতু যে কোনো পদ পাওয়া যাচ্ছে, তাহলে এটাকে কি বলবো? সাধারণ পদ। এটাকে বলবো সাধারণ পদ। কথা কি বুঝছেন? তার মানে n তম পদকে বলা হয় সাধারণ পদ। কেন? কারণ ওই n তম পদ থেকে আমি ধারার যে কোনো পদ পেতে পারি। কিভাবে? n এর মান 1 বসালে প্রথম পদ পাবো, n এর মান 2 বসালে, n এর মান যদি এখানে 20 বসাই তাহলে 20তম পদ পাবো। ওকে, আচ্ছা এখন দেখেন আমি বিকল্প সমাধান করে দিচ্ছি। বিকল্প সমাধান আপনার আরো ভালো লাগবে। দেখেন আমরা কি জানি, তাহলে এখানে n এর মান 1 বসান, এখানে n এর মান 1 বসান, তাহলে n = 1 বসালে কি হবে? এই যে n = 1 বসালে
এটা থাকবে 3, তাহলে a1 ইজ ইকুয়াল টু 3 প্লাস 4 ইন্টু 1, তাহলে 3 আর 4 7, তাহলে এটা হচ্ছে প্রথম পদ 7। এখন আমাকে বলেন কয়টা পদের সমষ্টি চাইছে? প্রথম 20টা পদের সমষ্টি। তার মানে এখানে শেষ পদটা কততম পদ? এখানে শেষ পদটা 20তম পদ। যেহেতু 20টা পদের সমষ্টি চাইছে, তাহলে আমরা 20তম পদটা বের করব। 20তম পদ বের করব, তাহলে n এর মান 20 বসান। n এর মান 20, কেন 20তম পদটা বের করতেছি, তাহলে a20 আসবে, এই যে a20, তাহলে এখানে 3 প্লাস 4 ইন্টু 20, তাহলে 4 20 80 আর 3 83, এই 83 হলো 20তম পদ, আর এটা হচ্ছে প্রথম পদ, তাহলে এটা হচ্ছে শেষ পদ, এটা প্রথম পদ। এখন আমরা সমষ্টি বের করার সূত্র কি জানি? এই যে 20, 20টা পদের সমষ্টি, গড় ইন্টু পদ সংখ্যা, গড় ইন্টু পদ সংখ্যা। এখন গড় কেমনে বের করে? শেষ পদ যোগ প্রথম পদ ভাগ 2, শেষ পদ মানে কিন্তু 20তম পদ, কারণ 20টা পদের সমষ্টি চাইছে, তাহলে শেষ পদ হচ্ছে 83, প্রথম পদ হচ্ছে 7 ডিভাইডেড বাই 2 ইন্টু পদ সংখ্যা। এখানে পদ সংখ্যা বের করার দরকার নেই, কেন প্রশ্ন তো বলাই আছে যে 20টা পদ, তাহলে 20 দিয়ে গুণ, ক্লিয়ার? তাহলে 83 এর সাথে 90, তাহলে 90 ডিভাইডেড বাই 2 ইন্টু হচ্ছে 20, এই 2 দিয়ে 20 এর মধ্যে যাবে 10 বার, 10 আর 90 গুণ করলে 900, তার মানে এই ধারার সমষ্টি হচ্ছে 900। ক্লিয়ার বিষয়টা? কথা কি বুঝছেন? খুবই সিম্পল। তার মানে আপনি এটা দিয়েও করতে পারেন। দুই ভাবেই শিখতে হবে, দুই ভাবেই শিখতে হবে। কেন? কারণ দুইটারই অ্যাপ্লিকেশন জানতে হবে, কোথাও না কোথাও, কোনো না কোনো, মানে হয় কোথাও এটা সহজ, কোথাও ওই সূত্র দিয়ে সহজ, হ্যাঁ, এই জন্য। নেক্সট, আর কোনো কোশ্চেন আছে? এটা নিয়ে আর কোনো কোশ্চেন আছে? আমি আবার বলছি, এরকম যদি nতম পদের ফর্মুলা দেওয়া থাকে, তাহলে ওখানে n এর মানে 1 2 বসায় আমরা কি ধারার প্রথম দ্বিতীয় পদটা পেয়ে যাব। আর প্রথম আর দ্বিতীয় পদ পাইলেই তো ধারাটা প্রস্তুত করার কোনো ব্যাপারই না, হ্যাঁ। আচ্ছা, নেক্সট, এই যে এক্সট্রা, এটা শীটে নাই, এটা কিন্তু শীটে নাই, হ্যাঁ। আপনারা এটা করেন তো, দেখি কি অবস্থা, আপনারা এটা করেন তো। আমি আবার বলছি, nতম পদকে সাধারণ পদ বলা হয়, কিন্তু nতম পদকে সাধারণ পদ বলা হয়। এটা করেন, এটা করেন। আচ্ছা, 765 বলছেন, 765 আমাদের কি অবস্থা? আচ্ছা, 765 দেখি কত আসে। একটি সমান্তর ধারার সাধারণ পদ বা nতম পদ, এই যে সাধারণ পদ বা nতম পদ, ঠিক আছে? তার মানে সাধারণ পদ বললেই বুঝে নিতে হবে এটা nতম পদ। 7n - 5, 7n - 5, এটা হচ্ছে nতম পদের সূত্র। এখন এখানে n এর মান যদি 1 বসান, তাহলে আমি 1 নাম্বার পদ পেয়ে যাব। n এর মান 1 বসালে আমি কি পাবো? n এর মান 1 হলে পাবো প্রথম পদ। প্রথম পদ মানে হচ্ছে ধরেন a1, 1 বসান, তাহলে 7 ইন্টু এই যে n এর মান 1 - 5, 7 থেকে 5 গেলে 2, তাহলে প্রথম পদ 2। এবার n এর মান 2 বসান, দুইটা পদ পাইলেই ধারা প্রস্তুত করা হয়ে যাবে। n এর মান 2 বসালে তাহলে তখন দ্বিতীয় পদ পাবো, তাহলে এই যে 7 ইন্টু হচ্ছে 2, পাও এমনি বোঝা যাচ্ছে। 7 2 14, 14 - 5 কত? 14 - 5 হচ্ছে 9, তাহলে দ্বিতীয় পদ 9। তাহলে ধারাটা কেমন? ধারাটা হচ্ছে 2 প্লাস 9, এবং দুইটা পদ যেহেতু পেয়ে গেছেন, এখন সাধারণ অন্তর আপনি পেয়ে যাবেন। d ইকুয়াল টু কত? d ইকুয়াল টু 9 থেকে 2 বিয়োগ করলে 9 - 2 ইকুয়াল টু 7, এই 9 এর সাথে 7 যোগ করলে 16, এরকম চলতে থাকবে। আর দরকার নাই তো আমার তো দরকার না, আমার দরকার d এর মান পেয়ে গেছি। এইবার আমরা 15টা পদের সমষ্টি মানে S15, সূত্র কি? n/2, n মানে 15, তাহলে 15/2 ইন্টু 2a, 2a, a কত? a হচ্ছে যে বের করছেন, এই যে 2 প্লাস n - 1 ইন্টু d, n তো 15, তাহলে 15 - 1 ইন্টু d, d কত? d হচ্ছে 7, তাহলে এটা 15/2 থাকলো।
ইন্টু 2 দুগুণী 4 প্লাস 15 থেকে 1 গেলে 14, 14 ইন্টু 7, তাহলে 15/2 ইন্টু 4 প্লাস 14 ইন্টু 7 কত? 4 সাথে 28, 4 সাথে 28, 7 থেকে 7 আর 2 9, 98। তাহলে 15/2 ইন্টু 98 আর 4 হচ্ছে 102। এই 102 এটা যাবে কতবার? 51। তাহলে 51 ইন্টু 15, তাহলে আমাদের উত্তর হচ্ছে 51, 15 ইন্টু 51, 15 নামতা 51 ইন্টু 15, 15 আঁকে 15 5 হাতে হচ্ছে 1 আর 5 15 75 1 76, 765, 765। ক্লিয়ার বিষয়টা? 765। হ্যাঁ, দ্বিতীয় নিয়মে তাড়াতাড়ি, এর জন্য তো দুইটাই করাইছি। দ্বিতীয় নিয়মে তাড়াতাড়ি হচ্ছে, কারণ দ্বিতীয় নিয়ম সলভ করতে গেলে কি লাগে? প্রথম পদ লাগে, শেষ পদ লাগে। কারণ গড় ইন্টু পদ সংখ্যা, তা গড় মানে কি? শেষ পদ যোগ প্রথম পদ ভাগ 2। তো প্রথম পদ n এর মানে 1 বসাবেন, প্রথম পদ পাবেন। শেষ পদ কত? এই যে 15টা পদের সমষ্টি চাইছে, মানে শেষ পদ 15তম পদ, তাহলে n এর মান 15 পাবেন, সরি n এর মান 15 বসাবেন, 15তম পদ পাবেন। ব্যাস, আর কিছু লাগতেছে না, কারণ এখানে কথা কি বুঝছেন? কারণ পদ সংখ্যা তো 15টা দেওয়াই আছে। ওকে, তাহলে এখন আপনি বিকল্প সমাধান কেমনে করবেন? n এর মান 1 বসান, তাহলে n এর মান 1 বসালে আপনি পাবেন প্রথম পদ। প্রথম পদ কত পাচ্ছেন? এই যে 1 বসান, 1, 7 কে 7, 7 থেকে 5 গেলে 2, এ তো করা যাচ্ছে, লেখার তো দরকার নাই, তাই না? n এর মান এখন 15 বসান, কেন? যেহেতু 15টা পদের সমষ্টি চাইছে, তাহলে শেষ পদ 15, তাহলে 15 বসান। দেখেন 7 15 105, 105 থেকে যদি 5 যায় তাহলে থাকতেছে 100, তার মানে 15তম পদ হচ্ছে 100। ব্যাস, আর কিছু লাগবে না। এইবার সমষ্টি সামেশন অফ 15 টার্মস ইজ ইকুয়াল টু গড় ইন্টু পদ সংখ্যা, গড় ইন্টু পদ সংখ্যা। তা গড় কেমনে পাওয়া যায়? শেষ পদ যোগ প্রথম পদ ভাগ 2। শেষ পদ হচ্ছে 100, প্রথম পদ হচ্ছে 2, তাহলে 100 প্লাস 2 ডিভাইডেড বাই 2 ইন্টু পদ সংখ্যা কত? এই যে বলাই আছে পদ সংখ্যা 15টা। ওকে, তাহলে উপরে 102 ডিভাইডেড বাই 2 ইন্টু হচ্ছে 15, এই 2 দিয়ে 102 যাবে হচ্ছে 51 বার, তাহলে 51 ইন্টু 15, 51 ইন্টু 15 মানে হচ্ছে 765। ক্লিয়ার বিষয়টা? 765 একটু আগে আমরা দেখলাম। ওকে, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, বিকল্পটা রিটেনও করা যাবে, করা যাবে। এই যে গড় ইন্টু পদ সংখ্যা, গড়, এটা এই গড়ের ফর্মুলা আলাদা করে গড় বের করতে হবে, তারপর আলাদা করে গুণ করতে হবে। ঠিক আছে, নেক্সট। নেক্সটে কি বলছে দেখেন তো, কি চাইছে এখানে? এক্সট্রা যেগুলো সেগুলো কিন্তু শীটে পাবেন না, তুলে নিতে হবে কিন্তু। হ্যাঁ, তুলে নিতে হবে। এখানে বলছে একটি সমান্তর ধারার n-তম পদ 5n প্লাস 3 হলে 17তম পদ কত? কি চাইছে? 17তম পদ। তো তাহলে n-তম পদ দেওয়া আছে, যেহেতু n-তম পদ দেওয়া আছে, তাহলে এই জায়গাতে n এর মান যা বসাবো তততম পদ বের হয়ে যাবে। তাহলে n-তম পদ দেওয়া আছে, এখন অঙ্কে প্রথমে চাইছে 1 নম্বরে 17তম পদ, তাইলে এখানে n এর পরিবর্তে 17 বসাবো, তাহলে 17তম পদ ইজ ইকুয়াল টু, এখানে n এর পরিবর্তে 17 বসান, তাহলে 5 ইন্টু হচ্ছে 17 প্লাস হচ্ছে 3, তাহলে 5 17 85 প্লাস হচ্ছে 3, 85 আর 3 কত? 88, তার মানে 17তম পদ হচ্ছে 88। ক্লিয়ার? 17তম পদ 88। আচ্ছা, এবার কি বলছে? পঞ্চম ও দশম পদের সমষ্টি। এই জায়গাটা বুঝেন কিন্তু, এখানে কিন্তু বলে নাই যে প্রথম 5টা পদের সমষ্টি, মানে প্রথম 5টা সবগুলো সমষ্টি চাইনি, চাইছে পঞ্চম ও দশম পদের সমষ্টি। পঞ্চম মানে 5তম পদ আর দশম মানে 10তম পদ, এই দুইটার সমষ্টি চাইছে। তাহলে আপনি প্রথমে পঞ্চম পদ বের করবেন কিভাবে? এখানে n এর মান 5 বসাই দিলেই পঞ্চম পদ চলে আসবে। তারপর দশম পদ বের করবেন কিভাবে? কিভাবে? এখানে n এর মান 10 বসালেই চলে আসবে। ওকে, তারপর সেই দুটো যোগ করতে হবে। তাহলে পঞ্চম পদ মানে a5 কেমনে বেরোবে? n ইকুয়াল টু 5 বসি, n ইকুয়াল টু 5, n ইকুয়াল টু 5, এই যে পঞ্চম পদ n ইকুয়াল টু 5 বসান, তাহলে 5 ইন্টু হচ্ছে 5 প্লাস হচ্ছে 3, 5 5 25 আর 3 28, তার মানে পঞ্চম পদ হচ্ছে 28। এবার দশম পদ, তাহলে n ইকুয়াল টু 10 বসাবো, তাহলে বেরোবে a10 দশম পদ। n এর মান যদি 10 বসান, 5 10 50 আর 3 53, বোঝাই যাচ্ছে তাই না? তাও করে দিই, 5 ইন্টু 10 প্লাস হচ্ছে 3, তাহলে 53। এখন কি চাইছে? পঞ্চম ও দশম পদের সমষ্টি, মানে এইটা আর এটা যোগফল। তাহলে অতএব a5 প্লাস a10 ইজ ইকুয়াল টু, a5 এর মান হচ্ছে 28, 28 প্লাস 53, তাহলে 8 আর 3 11, 1 হাতে হচ্ছে 1, 5 আর 2 7 আর 1 8, 81, তার মানে উত্তর হচ্ছে 81। উত্তর হচ্ছে 81। জি, ওকে।
আচ্ছা নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। এই এটা দেখেন তো কি বলছে, এখানে বলছে একটা ধারা দেওয়া আছে -7 +3 +13 প্লাস আপ টু ধারাটির n তম পদ কত, কি নির্ণয় করতে বলছে, ধারাটির n তম পদ। অনেক সময় কিন্তু বলবে যে এই ধারার সাধারণ পদ কত, ঘাবড়ে যায় না সাধারণ পদ দেখে, সাধারণ পদ মানেই কিন্তু n তম পদ বের করতে বলছে। যখন দেখবেন যে সাধারণ পদ বের করতে বলছে আপনি শিওর থাকবেন n তম পদ বের করতে বলছে। ওকে, তাহলে এই ধারার সাধারণ n তম পদ কত, তো n তম পদের সূত্র কি, tn = a + n - 1 * d, ব্যাস n তম পদই চাইছে। তাহলে a মানে প্রথম পদ -7, আর এখানে লাগবে d কত, তাহলে d হচ্ছে, এদিকে তাকান, d হচ্ছে এই পদ থেকে এই পদ বিয়োগ, মানে 3 বিয়োগ -7, এই জায়গায় ভুল করেন না কিন্তু, 3 বিয়োগ, এই বিয়োগ হচ্ছে সূত্রের, মানে মাইনাস করার জন্য, অথবা এটা থেকে এটা বিয়োগ করেন। আপনার যদি এখান থেকে বিয়োগ করতে সমস্যা হয় এটা থেকে এটা করেন, এটা তো করলেই হলো। তাহলে আপনি 13 থেকে 3 বিয়োগ করেন, তাহলে d = 13 - 3 10, d এর মান 10, তাহলে এর মান কত, এর মান হচ্ছে -7 প্লাস n - 1ই থাকবে কারণ n তম পদই চাইছে, আর d এর মান কত 10, তাহলে d হচ্ছে 10, তাহলে -7 এই 10 দিয়ে গুণ করেন, 10 দিয়ে গুণ করলে 10n - 10, তাহলে -7 - 10 -17, তার মানে 10n - 17, 10n - 17 এইভাবে অপশন থাকবে, 10n - 17, 10n - 17, ঠিক আছে। এখানে কিন্তু অনেক সময় বলবে n তম পদ না বলে বলবে সাধারণ পদ নির্ণয় করুন, ধারাটির সাধারণ পদ। সাধারণ পদ মানে হচ্ছে সেই পদ যে পদ থেকে সবগুলো পদ বের করা যাবে, তার মানে n তম পদ। ওকে, আচ্ছা নেক্সট কোশ্চেনে যাচ্ছি। নেক্সট, এই যে আরেকটা গুরুত্বপূর্ণ ফর্মুলা, মানে অঙ্ক, অনেক অনেক ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়ে রাখবেন। কি বলছে, একটি সমান্তর ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি 2n + 3n²। একটু তাকাবেন প্লিজ, আগের অঙ্কের সাথে এই অঙ্কের একটু পার্থক্য আছে কোনো, দেখেন তো। এখানে বলছে একটি সমান্তর ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি, তার মানে এখানে একটা ফর্মুলা দেওয়া আছে, 2n + 3n², এবং এটা কি বলেন তো, এটা হচ্ছে একটা সমান্তর ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি, প্রথম n সংখ্যক পদের সমষ্টি হচ্ছে 2n + 3n² হলে বলছে ধারাটির n তম পদ কত, তাহলে ধারাটার n তম পদ নির্ণয় করতে বলছে। এখন আমাকে বলেন n তম পদ বের করতে গেলে কি লাগে। এখন n তম পদের সূত্র কি, n তম পদ হচ্ছে tn = a + n - 1 * d, তার মানে আমি n তম পদ বের করতে গেলে আমার কি লাগবে, a লাগবে, a মানে প্রথম পদ লাগবে, d লাগবে, d মানে সাধারণ অন্তর লাগবে। তাহলে a মানে প্রথম পদ, তাহলে প্রথম পদ আমি কেমনে পাবো, সাধারণ অন্তর আমি কেমনে পাবো, একটু তাকান। তাহলে এখানে আমি n এর মান যদি 1 বসাই, আমাকে একটু একটু আপনারা ক্লিয়ার করেন, একটু তাকান এদিকে। আগের অঙ্ক আর এই অঙ্কের সাথে কিন্তু মিক্স আপ করে ফেলেন না। আগের অঙ্ক মানে আগের না, মানে 42 নম্বর অঙ্কের সাথে এটা কিন্তু মিক্স আপ করেন না প্লিজ, রিকোয়েস্ট আপনাদেরকে। 42 না 43, এই যে 43 নাম্বার অঙ্কের সাথে কিন্তু এই অঙ্কটা মিক্স আপ করেন না, রিকোয়েস্ট, এই অঙ্কটা মিক্স আপ করেন না। আমাকে বলেন তো, যদি আমি এই জায়গাতে n এর মান 5 বসাই তাহলে কি পাবো, আমাকে বলেন প্লিজ, কাইন্ডলি রেসপন্স করতে হবে, না হলে কিন্তু ভুল যে হতে পারে এটা কিন্তু আপনার মাথায় থাকবে না। এখানে যদি n এর মান আমি 5 বসাই তাহলে আমি কি পাবো, n এর মান 5 বসাইলে আমি কি পাবো বলেন প্লিজ। n এর মান 5 বসাইলে আমি কি পাবো, n এর মান 5 বসালে তো 85 পাবো, কিন্তু সেটা কি, ওই 85টা কি, আচ্ছা ওই 85টা কি অ্যাকচুয়ালি, আচ্ছা 5তম পদের সমষ্টি না 5তম পদের প্রথম 5টি পদের সমষ্টি। ইয়েস, আরাফাত হোসেন আপনি বলছেন প্রথম 5টি পদের সমষ্টি, যারা বলছেন যে প্রথম 5টি পদের সমষ্টি, আমি এই উত্তরটা চাচ্ছিলাম।
এন এর মান 5 বসালে আমি এখান থেকে 5তম পদ পাবো না? আর 5তম পদের সমষ্টি হয় নাকি? 5তম পদের কখনো সমষ্টি হয়? প্রথম n সংখ্যক পদের সমষ্টি, প্রথম 5টা পদের সমষ্টি, মানে প্রথমে যে 1 2 3 এরকম 5টা পদ আছে, সেই 5টা পদ যোগ করলে যা হবে তাই। কথা কি বুঝতে পারছি? আর আগের অঙ্কে nতম পদের ফর্মুলা দেওয়া ছিল, সেখানে n এর মান বসালে n এর মান যত বসাবেন তততম পদ পাবেন। এই পার্থক্য দুইটা কিন্তু অনেকে ভুলে যায় ভাইয়া। এদিকে তাকান, তাহলে দেখেন, একটু তাকান। তাহলে 43 নম্বর অঙ্কের সাথে আমি একটু সিমিলারিটি করে দিচ্ছি। এই যে যদি কখনো দেখেন যে nতম পদের এরকম একটা ফর্মুলা দেওয়া আছে, তখন মনে রাখবেন এখানে n এর মান যত বসাবেন তততম পদ পাবেন। আর যখন দেখবেন যে প্রথম n সংখ্যক পদের সমষ্টির সমীকরণ দেওয়া আছে, তখন n এর মান যত বসাবেন প্রথম ততগুলো পদের সমষ্টি পাবেন। পার্থক্য বুঝছেন? পার্থক্য বুঝেন কিন্তু। আবার nতম পদের সমষ্টি, তানজিলার সাথী, nতম পদের সমষ্টি হয় না। nতম পদের সমষ্টি কি ভাই? এগুলা কই পাইছেন? nতম পদের সমষ্টি বলে কিছু নাই। nতম পদের আবার কি সমষ্টি? nতম পদ তো একটা পদ, তাই একটা পদের আবার কি সমষ্টি হয়? প্রথম n সংখ্যক পদের সমষ্টি, nতম পদের সমষ্টি বলে কোনো কিছু নাই। আমি কি কথাটা বুঝাইতে পারি নাই? কেউ যদি আপনাকে বলে যে 5তম পদের সমষ্টি, 5তম পদের আবার সমষ্টি কি? 5তম পদ তো একজন নিজে, একটাই। 5তম পদ তো একটা জিনিস, তাহলে তার আবার সমষ্টি কি? তাহলে nতম পদের সমষ্টি কি? nতম পদের সমষ্টি হয় না। প্রথম n সংখ্যক পদের, প্রথমে যে n সংখ্যক পদ আছে সেই সবগুলো পদের সমষ্টি। অনেকে কিন্তু এটা ভুল করে, আমি কিন্তু বারবার বলছি, বলে যে nতম পদের সমষ্টি, বলে nতম পদের সমষ্টি। nতম পদের সমষ্টি বলে কিছুই নাই। nতম পদের সমষ্টি হয় না। প্রথম n সংখ্যক পদের সমষ্টি হয়। অনেকে বলছে, আমি কি বলবো nতম পদের সমষ্টি। nতম পদের সমষ্টি বলে কিছু নাই। n এর মান 2/3 কেন বসাবেন? n এর মান 2/3 কেন বসাবেন? n এর মান 2/3 মানে কি ভগ্নাংশ বসাতে যাচ্ছেন? একটু ক্লিয়ার করেন প্লিজ। আপনি n এর মান 2/3 মানে ভগ্নাংশ বসাতে যাচ্ছেন? n এর মান 2/3 কি ভগ্নাংশ বসাতে যাচ্ছেন, নাকি বলছেন যে 2 বা 3? এটা বলছেন কোনটা? ক্লিয়ার করেন, ক্লিয়ারিফিকেশন করেন। না উত্তর দেওয়া কঠিন, আগে বলতে হবে এইভাবে। n এর মান কি ফ্র্যাকশন বলছেন? হ্যাঁ, n এর মান 2 3 4 এগুলো বসাতে হবে, রাইট। তাহলে এখন আমরা কি বসাবো আমি বলছি, আগে আমি ক্লিয়ার করতেছি। যদি কখনো দেখেন যে প্রথম n সংখ্যক পদের সমষ্টির সমীকরণ দেওয়া আছে, তাহলে এখানে n এর মান n এর মান যত বসাবেন প্রথম ততটি পদের সমষ্টি। ওকে, আচ্ছা, এখন বিষয় বুঝতে পারছি, থ্যাংক ইউ। 2 3 4 যা কিছু বসাতে পারেন এখানে, কিন্তু আমি প্রথমে n এর মান 1 বসাবো। n = 1 বসিয়ে, প্রথমে n এর মান 1, সব সময় n এর মান 1, n = 1 বসিয়ে, তো n = 1 বসান, এই যে 1 1 1, তাহলে 2 × 1 প্লাস 3 × 1 স্কয়ার। তাহলে 2 × 1 মানে 2 প্লাস 3 × 1 স্কয়ার, 1 স্কয়ার তো 1ই, তার সাথে 3 গুণ করে 3, তাহলে 5। এই 5 কি বলেন প্লিজ, রেসপন্স করেন। এই 5 কি আমাকে বলেন তো, এই 5 কি? এই 5 কি? n এর মান কিন্তু 1 বসাইছি, 1, n এর মান 1 বসাই পাইছি 5, তাহলে 5 কি? তাহলে 5 কি? পাঁচ কি টোটাল কি? 5 কি? ভয়ে বলছেন। আরে আমি কি রাগ করবো? আমি কি বাঘ ভাল্লুক? ভয়ে বলে না, হ্যাঁ। আচ্ছা, সাব্বির মোল্লা বলছেন প্রথম একটি পদের সমষ্টি, কথা সত্য। আরাফাত হোসেন প্রথম পদ, রূপসান আমিন প্রথম পদ। আসলে এটা হলো প্রথম একটি পদের সমষ্টি, প্রথম একটি পদের সমষ্টি। আচ্ছা, প্রথম একটি পদের সমষ্টি মানেই তো প্রথম একটি পদের সমষ্টি। তো প্রথম একটি পদের সমষ্টি বলতে প্রথম একটি পদের সমষ্টির মধ্যে তো এই প্রথম পদটাই আছে। তার মানে n এর মানে 1 বসায় আপনি যেটা পাইছেন সেটা প্রথম একটি পদের সমষ্টি, যা প্রথম পদকে নির্দেশ করছে। কারণ প্রথমে একটা পদের সমষ্টি মানে এর মধ্যে প্রথমে একটা পদই আছে, তার মানে এই 5 প্রথম একটা পদের সমষ্টি মানে প্রথম পদকে নির্দেশ করছে। আমার কথা বুঝছেন কিনা বলেন? প্রথম একটি পদের সমষ্টি মানে এর মধ্যে একটা পদ আছে, সেটা কোন পদ? প্রথম পদ। তার মানে প্রথম একটি পদের সমষ্টি যা প্রথম পদকে নির্দেশ করে। ইয়েস, যা প্রথম পদ। আপনি লিখবেন এখানে, কিন্তু এটা প্রথম একটি পদের সমষ্টি বোঝায় যা প্রথম পদকে নির্দেশ করে, এই কথা লিখবেন। যা প্রথম পদ
তাহলে প্রথম পদ পেয়ে গেছি, কিন্তু আমার যদি n তম পদ বের করতে হয়, n তম পদের সূত্রে প্রথম পদ মানে এর মান পাইছি আমরা, এই যে প্রথম পদ এ পাইছি, প্রথম পদ এ পাইছি, ডিও লাগবে। এখন ডি যদি জানতে হয়, সাধারণ অন্তর যদি জানতে হয়, তাহলে তো দ্বিতীয় পদ না জানলে হবে না, দ্বিতীয় পদ জানলেই তো দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করে সাধারণ অন্তর বের করতে হয়। ওকে, এবার আমরা n এর মান 2 বসাবো, এদিকে তাকান, n = 2, n = 2 বসান, তাহলে n = 2 বসালে 2 × 2, এই যে 2 × 2 প্লাস 3 × n স্কয়ার, n স্কয়ার মানে 2 স্কয়ার, 2 × 2 মানে 4 প্লাস 3, এটা 4, 3 4 12, 12 আর 4 16, এই 16 কি, এই 16 কি বলেন তো? n = 2 বসাই পাইছি 16, তাহলে 16 কি? ইয়েস, n = 1 বসায় যা পাবেন সেটা প্রথম একটি পদের সমষ্টি বা প্রথম পদ। n = 2 বসায় 16 পাইছে, 16 কি? এই 16 কি, 16 কি? এই যে সুরাইয়া আক্তার, এটা 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 এখন কি বুঝালাম? n এর মান 2 বসালে কি এখানে, এটা তো প্রথম n সংখ্যক পদের সমষ্টির সমীকরণ, এখানে n এর মান 2 বসালে কি দ্বিতীয় পদ বেরোবে? এই ভুলটাই হবে, কিন্তু বারে বারে এটা কেন বলতেছি? কারণ আমি এটা অভিজ্ঞতা হয়ে গেছে আমার কথা কি বুঝছেন? পড়াতে পড়াতে অভিজ্ঞতা হয়ে গেছে যে কোথায় ভুলটা হতে পারে, এই জন্য কিন্তু বারে বারে বলতেছি। হ্যাঁ, এখান থেকে n এর মান 2 বসালে দ্বিতীয় পদ পাওয়া যাবে না, প্রথম দুইটা পদের সমষ্টি পাওয়া যাবে। আবার বলছে দ্বিতীয় পদ, আজিজুর রহমান দ্বিতীয় পদ, রমেশ সরকার দ্বিতীয় পদ। কি বুঝালাম? আমি বললাম যে এখানে দেওয়া আছে n সংখ্যক, প্রথম n সংখ্যক পদের সমষ্টি, যখন প্রথম n সংখ্যক পদের সমষ্টির সমীকরণে n বসাবেন তখন n এর মান 2 বসাইছি, তাহলে দ্বিতীয় পদ আসতেছে না, প্রথম দুইটা পদের সমষ্টি আসতেছে, কারণ এটা সমষ্টির সমীকরণ, এটা তো n তম পদের সমীকরণ না যে n 2 বসালে দ্বিতীয় পদ পাবেন। কথা বোঝে না। তাহলে 16 হলো প্রথম দুইটা পদের সমষ্টি। হ্যাঁ, এখানে লিখবেন যা প্রথম দুটি পদের সমষ্টি, ওখানে লিখবেন যা প্রথম দুটি পদের সমষ্টি নির্দেশ করে। যা প্রথম দুটি পদের সমষ্টি নির্দেশ করে, এইবার পাবেন দ্বিতীয়, অতএব দ্বিতীয় পদ। এদিকে তাকান, অতএব দ্বিতীয় পদ কেমনে পাবেন? এই যে প্রথম দুইটা পদের সমষ্টি থেকে, এই দেখেন এই 16 মধ্যে কি আছে? 16 হলো প্রথম দুইটা পদের সমষ্টি, মানে 16 মধ্যে প্রথম পদ আছে প্লাস দ্বিতীয় পদ আছে। তাহলে এই 16 থেকে যদি আমি প্রথম পদ 5 যদি বাদ দেই, তাহলে কি দ্বিতীয় পদ 11 পাবো না? ইয়েস, দ্বিতীয় পদ 11। এই তার মানে হলো n = 1, সমষ্টির সমীকরণে n = 1 বসালে প্রথম পদ পেয়ে যাবেন, n = 2 বসালে প্রথম দুইটা পদের সমষ্টি পাবেন, সেই প্রথম দুইটা পদের সমষ্টি থেকে প্রথম পদটা বাদ দিলে পাবেন দ্বিতীয় পদ। এইবার আপনি ধারা প্রস্তুত করবেন, অতএব ধারাটি কি হবে? প্রথম পদ হচ্ছে 5 প্লাস দ্বিতীয় পদ হচ্ছে 11, তাহলে সাধারণ অন্তর কত? 11 থেকে 5 বাদ দেন, তার মানে d = 11 - 5 6। ইয়েস, এইবার আমার চাইছে n তম পদে, অতএব n তম পদের সূত্র, n তম পদে a + n - 1 × d। আমার n তম পদ বের করতে গেলে a লাগবে, d লাগবে, ওই দুইটা জিনিস বের করার জন্য এত কাহিনী। তাহলে tn = এর মান কত? 5 প্লাস n - 1 × d, d কত? 6, তাহলে এটা হচ্ছে 5, এই 6 দিয়ে গুণ করেন 6n - 6, তাহলে 6n, এই -6 থেকে +5 গেলে -1, 6n - 1, তাহলে n তম পদ হচ্ছে 6n - 1। আচ্ছা, ক্লাস নেটওয়ার্কিং সমস্যা, মানে আটকে যাচ্ছে, ক্লাস কি আটকে যাচ্ছে প্রচুর? মানে এটা কি আমার সমস্যা? মানে আপনারা সবার কি ক্লাস আটকে যাচ্ছে? মানে এখানে যারা ক্লাস দেখতেছেন তারা কি কেউই ক্লাস ঠিকঠাক দেখতে পাচ্ছেন না? ক্লিয়ার আছে কিনা বলেন তো? আপনারা বুঝছেন কিনা প্লিজ কাইন্ডলি রেসপন্স করবেন, বুঝলেন কিনা? তাহলে যদি কখনো এরকম সমষ্টির সমীকরণ দেওয়া থাকে তাহলে কি করতে হবে? নেট প্রবলেম নাই, আচ্ছা ক্লিয়ার আছে এখনো, এখানে ঠিক আছে। আচ্ছা, তার মানে সব ঠিক আছে, যাদের সমস্যা আপনাদের ওখানে সমস্যা আসলে। তাহলে আমি আবার বলছি, দুইটা জিনিস মাথায় রাখবেন, এরকম দুই ধরনের প্রশ্ন আসবে। এরকম n তম পদের সমষ্টি দেওয়া থাকবে, এই যে n তম পদের সমষ্টির সমীকরণ, n তম পদের সমীকরণ দেওয়া থাকবে, এখানে n এর মান 1 বসালে
প্রথম পদ n এর মান 2 বসালে দ্বিতীয় পদ n এর মান যা বসাবেন তততম পদ আসবে। বাট যখন প্রথম n সংখ্যক পদের সমষ্টির সমীকরণ দেওয়া থাকবে, এখানে n এর মান যত বসাবেন ততটা পদের সমষ্টি আসবে। এগুলা ক্ষেত্রে n এর মান 1 বসায় প্রথম পদ পেয়ে যাবেন, n এর মান 2 বসায় প্রথম দুইটা পদের সমষ্টি পাবেন, সেখান থেকে প্রথম পদ বাদ দিয়ে দ্বিতীয় পদ পাবেন, তারপরে ধারাটা প্রস্তুত করে আপনার যা চাই তাই করে ফেলবেন। আশা করি এবার বুঝতে পারছেন। ওকে, আচ্ছা ঠিক আছে, এবার এটা করেন তো দেখি কি অবস্থা, তাহলে আমি বুঝবো যে আপনারা বুঝছেন। এটা এক্সট্রা অঙ্ক, এটা শিটে নাই, তুলে নেবেন, ঠিক আছে। এটা করেন। একটি সমান্তর ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি 2n + 3n স্কয়ার হলে প্রথম 5টি পদের সমষ্টি কত? কি চাইছে আগে দেখেন। একটি সমান্তর ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি দেওয়া আছে, তো এটা হচ্ছে প্রথম n সংখ্যক পদের সমষ্টির সমীকরণ, আর চাইছে প্রথম 5টি পদের সমষ্টি। ওকে ফাইন, তাহলে কি করবেন বলেন তো? কি করবেন? এখানে কি আমার ধারাটা প্রস্তুত করা লাগবে কিনা, মানে প্রথম পদ তারপরে দ্বিতীয় পদ এগুলো বের করা লাগবে কিনা? আমি বুঝতে পারতেছি নাসরিন আক্তার, কে আবাদে অন্যরা প্রথম পদ দ্বিতীয় পদ বের করে অঙ্কটা সলভ করতে যাচ্ছে। এত সহজ সরল হলে তো হবে না। এখানে চাইছে প্রথম 5টি পদের সমষ্টি চাইছে, তো অঙ্কে তো চাইছে, তো এখানে তো সমষ্টির সমীকরণই দেওয়া আছে, প্রথম n সংখ্যক পদের সমষ্টি, তো এখানে n এর মান 5 বসালেই তো উত্তর চলে আসতেছে। n এর মান 5 বসালেই তো উত্তর চলে আসতেছে। প্রথম পদ দ্বিতীয় পদ কেন বের করতেছি? আগের অঙ্কে প্রথম পদ দ্বিতীয় পদ কেন বের করছিলাম? কারণ n তম পদ চাইছিল, তো n তম পদ বের করতে গেলে প্রথম পদ লাগবে, সাধারণ অন্তর লাগবে, আর এখানে 5টা পদের সমষ্টি চাইছে প্রথম, তাহলে n এর মান 5 বসালেই তো হবে। ইয়েস, তাহলে n = 5 বসালেই হয়ে যাবে। তাহলে n = 5 বসালেই আমাদের প্রথম 5টা পদের সমষ্টি চলে আসবে, কারণ এটা তো প্রথম n সংখ্যক পদের সমষ্টি, তাই না? তাহলে 2 × n এর মান 5, এই যে 2 × n এর মান 5 প্লাস 3n স্কয়ার, তাহলে 3 × n স্কয়ার মানে 5 স্কয়ার, তাহলে 2 এটা 10 প্লাস এটা হচ্ছে 25 আর 3 গুণ করে 3 × 25 = 75, 75 আর 10 হচ্ছে 85। ক্লিয়ার? এখানে তো আমার প্রথম পদ দ্বিতীয় পদ বের করা লাগছে না। ওকে, আচ্ছা নেক্সট, এটা কত হবে বলেন তো? এটা কত হবে বলেন? একটি সমান্তর ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি 2n + 3n স্কয়ার হলে ধারাটির 12তম পদ কত? 2n + 3n স্কয়ার কি? প্রথম n সংখ্যক পদের সমষ্টি, ধারাটির 12তম পদ কত? 12তম পদ চাইছে। এখন 12তম পদ মানে বুঝতে পারতেছেন, 12তম পদ মানে t12, তাহলে n তম পদের সূত্র কি? a + n - 1 × d, যেহেতু 12তম পদ তাহলে 12 - 1 × d, তার মানে 12তম পদ হচ্ছে a + 11d, তার মানে 12তম পদ বের করতে গেলে a লাগবে, d লাগবে, তার মানে বুঝতেই পারছেন। তার মানে এখন আপনি এটা যেহেতু প্রথম n সংখ্যক পদের সমষ্টি, তাহলে n এর মান 1 বসায় প্রথম পদ পাবেন, n এর মান 2 বসায় প্রথম দুইটা পদের সমষ্টি পাবেন, সেখান থেকে প্রথম পদ বাদ দিয়ে দ্বিতীয় পদ, তারপর দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বাদ দিয়ে d ওখানে বসায় দিয়ে উত্তর চলে আসবে। 71 বলছেন। আচ্ছা, তাহলে n = যদি 1 বসাই তাহলে কত হচ্ছে? 2 × 1 = 2, আর 1 স্কয়ার করলে তো 1, তাহলে 2 আর 3 5, তাহলে প্রথম পদ আসতেছে 5। এবার n এর মান যদি 2 বসাই তাহলে আসতেছে প্রথম দুইটা পদের সমষ্টি s2 মানে প্রথম দুইটা পদের সমষ্টি, 2 × 2 = 4 আর 2 স্কয়ার, n এর মান 2 স্কয়ার 4, 3 × 4 = 12, 12 × 4 = 16। এখন এই যে দুইটা পদের সমষ্টি, প্রথম দুইটা পদের সমষ্টি থেকে প্রথম পদ 5 বাদ দিলে দ্বিতীয় পদ আসবে, তাহলে দ্বিতীয় পদ কত? দ্বিতীয় পদ 16 মাইনাস হচ্ছে 5 = 11, তাহলে ধারাটা কেমন? অর্থাৎ ধারাটা হচ্ছে 5 + 11। এবার সাধারণ অন্তর কত? এই 11 থেকে 5 বাদ দেন, তাহলে d = 11 - 5 = 6। ব্যাস, আমার তো দরকার ছিল এইটাই, প্রথম পদ লাগবে, d লাগবে, তাহলে তো হয়ে গেল। তাহলে প্রথম পদ হচ্ছে 5, d এর মান হচ্ছে কত? 6, d এর মান 6, তাহলে 5 আর 6 = 11 = 66, 5 আর 66 কত হয়? 71, তাহলে উত্তর হচ্ছে 71।
ঠিক আছে? তাহলে আশা করি আপনাদের এই ধরনের প্রশ্নে কোনো সমস্যা হবে না। এই ধরনের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, বুঝতে পারছেন? হ্যাঁ, আমাকে বুঝতে হবে যে আমি যে জিনিসটা বের করতে বলছি ওইটা বের করতে গেলে কি কি লাগবে, সেই জিনিসগুলো বের করতে হবে। তাই এখানে 12তম পদ চাইছে, মানে এনতম পদ, এন এর মান 12। তাহলে আমি বুঝতে পারতেছি এনতম পদ বের করতে গেলে এ লাগে, ডি লাগে, সে ডি বের করতে হবে যেভাবেই হোক। ওকে, আচ্ছা নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি আমরা। না এত দেখেন এই যে এই কোশ্চেন আসা উচিত লিখিত পরীক্ষায়, দিয়ে রাখছে। লিখিত পরীক্ষায় তো আসে, প্রেরিতেও আসছে, কিছু করার নাই। সব অঙ্ক তো আর বড় আসে না, 2-1টা অঙ্ক বড় আসে, করতে হবে। হ্যাঁ, সব অঙ্ক কিন্তু বড় আসে না, 2-1টা অঙ্ক বড় আসে। দেখেন এগুলো লিখিত পরীক্ষার কোশ্চেন, আবার বলছি ভয় পাওয়ার কোনো কারণ নাই। মূলত লিখিত পরীক্ষা, প্রশ্ন সহজ, একটু লেন্দি। কি বলছে, একটি সমান্তর ধারার প্রথম 12টি পদের সমষ্টি হচ্ছে 144 এবং প্রথম 20টি পদের সমষ্টি হচ্ছে 650। বলছে প্রথম 6টি পদের সমষ্টি কত। তাহলে আমি আগে বোঝেন যে কি বের করতে বলছে, প্রথম 6টা পদের সমষ্টি। তাহলে প্রথম 6টা পদের সমষ্টি মানে কি S6 না, S6 কিনা? তাহলে সমষ্টির সূত্র কি, n/2, n/2 মানে 6/2, যেহেতু 6টা পদের সমষ্টি, ইন্টু 2a প্লাস n-1 ইন্টু d। n কত, 6টা পদের সমষ্টি মানে 6, তাহলে 6 - 1 ইন্টু d। কথা কি বুঝছেন? তাহলে এটা আছে 3, তাহলে 3 ইন্টু এখান থেকে 2a প্লাস 5d, তার মানে 3 ইন্টু 2a প্লাস 5d। তার মানে আমার কথা কি বুঝছেন, যে আপনাকে যদি প্রথম 6টা পদের সমষ্টি বের করতে যাই, এ লাগবে আর ডি লাগবে। সেই এ আর ডি কোশ্চেনে সরাসরি দেওয়া নাই, এ আর ডি বের করার জন্য দুইটা হিন্টস দেওয়া আছে। প্রথম 12টা পদের সমষ্টি 144 আর প্রথম 20টা পদের সমষ্টি 560। এই প্রথম 12টা পদের সমষ্টির সমীকরণ থেকে প্রথম 12টা পদের সমষ্টিকে অ্যানালাইসিস করলে এ এবং ডি সম্বলিত একটা সমীকরণ পাবেন। প্রথম 20টা পদের সমষ্টিকে অ্যানালাইসিস করলে এ এবং ডি সম্বলিত আরেকটা সমীকরণ পাবেন। ওই দুইটা সমীকরণ সমাধান করে এ আর ডি এর মান বেরোবে, সেটা এখানে বসাতে হবে। সিম্পল অঙ্ক, সিম্পল, একটু হয়তো 1 মিনিট সময় লাগবে। সব অঙ্কে সময় লাগে না, আপনি এই অঙ্ক দেখে কিন্তু অন্য অঙ্ক জাজ করতে পারেন না, কারণ পরীক্ষায় তো অঙ্ক একটা আসবে না, পরীক্ষায় তো অনেকগুলো অঙ্ক আসবে, তার মধ্যে 2-1টা বড় থাকবে, ওটা নিয়ে ঘাবড়াবেন না, কারণ সব অঙ্কে সময় লাগবে না। হ্যাঁ, তাহলে এখন এই যে প্রথম 12টি পদের সমষ্টি 144, প্রথম 12টি পদের সমষ্টি মানে S12। এই S12 এর মান কত, S12 এর মান 144। আর S12 এর সূত্র কি, 12টা পদের সমষ্টি কি, n/2, n/2 মানে 12/2 ইন্টু 2a প্লাস n-1, n-1 মানে 12 - 1 ইন্টু d। এটা বুঝছেন কিনা বলেন তো, ইজ ইকুয়াল টু 144। ওকে, এই 12 দিয়ে এই 44 যাবে 12 বার, দেখেন 44 যাবে 12 বার। তাহলে এখানে কিছু না, মানে 1/2 আছে ইন্টু এটা আছে 2a প্লাস 11d, 2a প্লাস 11d ইজ ইকুয়াল টু 12। এই 2 এই পাশে গুণ ভাগ আছে, ওই পাশে গুণ হবে, তাহলে এই পাশে থাকবে 2a প্লাস 11d ইজ ইকুয়াল টু 12 × 24। এটা 1 নাম্বার ইকুয়েশন দিয়ে আমি রাখলাম, বুঝছেন কিনা বলেন? ওকে, এইবার আমি এই প্রথম 20টা পদের সমষ্টি এখান থেকে কিছু একটা পাবো। প্রথম 20টা পদের সমষ্টি মানে S20, এটা কত, 560। আর S20 মানে কি, n/2, n/2, n মানে 20, 20/2 ইন্টু 2a প্লাস n-1, n মানে 20, তাহলে 20 - 1 ইন্টু d ইজ ইকুয়াল টু 560। তাহলে এখানে এই শূন্য দিয়ে এই শূন্য ক্যান্সেল, এই 2 আর 2 ক্যান্সেল, তাহলে এই পাশে থাকতেছে 2a প্লাস 19d ইজ ইকুয়াল টু 56। ক্লিয়ার? এখন আমি যদি এটাকে 2 নাম্বার ইকুয়েশন, এই 1 আর 2 যদি আমি বিয়োগ করি, তাহলে এই 2a আর এই 2a কেটে আমার d এর মান বেরোবে। দেখেন 1 যোগ 1 বিয়োগ 2 বা 2 বিয়োগ, এখানে মান বেশি তো, তাহলে 2 থেকে 1 বিয়োগ করেন, তাহলে মাইনাস আসবে না। 2 বিয়োগ 1 করে, তাহলে 2 হচ্ছে 2a প্লাস 19d ইজ ইকুয়াল টু 56, আর 1 হচ্ছে 2a প্লাস 11d ইজ ইকুয়াল টু হচ্ছে 24। বিয়োগ করে সাইন চেঞ্জ হবে, মাইনাস হবে, মাইনাস হবে, মাইনাস হবে, 2a 2a ক্যান্সেল, 19d থেকে 11d বিয়োগ হলে 8d ইজ ইকুয়াল টু 56 থেকে 24 গেলে 32। এবারে এই পাশে গুণ আছে, ওই পাশে ভাগ হবে, তাহলে d ইজ ইকুয়াল টু 32 আর d এর মান 4। এই d এর মান এখন 1 বা 2 এ বসালে এর মান চলে আসবে। d এর মান 1 এ বসান, d এর মান 1 এ বসিয়ে, d এর মান 1 এ বসিয়ে, কথা কি বুঝছেন? ক্লিয়ার? ক্লিয়ার। আচ্ছা, d এর মান আমরা 1 এ বসাবো। এই যে d এর মান আমরা 1 এ বসাই, তাহলে এখানে আছে 2a, এখানে আছে 2a প্লাস 11d, 11d এর মান 4 ইজ ইকুয়াল টু 24, তাহলে টুয়াইস a প্লাস 11, 4 × 44 ইজ ইকুয়াল টু 24। ওকে,
এবার 44 ওই পাশে নিয়ে গেলে 2a ইকুয়াল টু, ওই পাশে আছে 24, 44 ওই পাশে বিয়োগ 44, তাহলে 2a ইজ ইকুয়াল টু 24 থেকে 44 গেলে -20, -20। এবার 2 ওই পাশে গুণ আছে, ওই পাশে ভাগ হবে, তাহলে a ইজ ইকুয়াল টু -20 ডিভাইডেড বাই 2 -10, তার মানে এর মান -10। ওকে, এর মান -10। d এর মান আমি পেয়ে গেছি 4, এর মান পাইছি আমি -10। এই a এবং d এর মান এই যে এখানে বসাই দিলেই 6টা পদের সমষ্টি চলে আসবে। হ্যাঁ, তাহলে অতএব প্রথম 6টি পদের সমষ্টি, অতএব S6 is equal to 3 into 2a, a মানে কত? a মানে হচ্ছে 4 না কত? a মানে হচ্ছে -10, বিয়োগ যোগ হচ্ছে 5d, যোগ হচ্ছে 5d, এইটা 3 into 2a, a কত? -10, যোগ হচ্ছে 5d, 5 into d কত? d হচ্ছে 4। তাহলে 3 ইন্টু -10 আর 2 গুণ করলে হচ্ছে -20 প্লাস 4 পাশে 20, এই 20 -20 প্লাস 20 কাটা, তাহলে 3 ইন্টু 0, তার মানে প্রথম 6টা পদের সমষ্টি 0। এত কাটাকাটি করে 0 আসলো মাত্র। হ্যাঁ, কথা কি বুঝছেন? এটা মূলত, আবার বলছি, এটা মূলত রিটেন পরীক্ষার কোশ্চেন, কিন্তু কোথায় যেন একবার প্রিলিতে পরীক্ষায় আসছে। হ্যাঁ, এখন কিছু করার নাই, 2-1টা প্রশ্ন এরকম হতেই পারে। ওকে, তাহলে আবার বলছি, দেখেন অঙ্কটা খুবই সহজ। প্রথম 6টা পদের সমষ্টি চাইছে, প্রথম 6টা পদের সমষ্টি বের করতে যায় দেখতেছি a লাগবে, d লাগবে। a d সরাসরি দেওয়া নাই, a আর d বের করার জন্য 2টা ক্লু দেওয়া আছে। প্রথম 12টা পদের সমষ্টি 144, এটাকে অ্যানালাইসিস করলে a এবং d সম্বলিত একটা সমীকরণ পাবেন। প্রথম 20টি পদের সমষ্টি 560, এটাকে অ্যানালাইসিস করলে a এবং d সম্বলিত আরেকটা সমীকরণ পাবেন। ওই 2টা সমীকরণ কম্বাইন্ড করে a আর d এর মান বের করতে হবে। নেক্সট দেখেন এবার কি বলছে, দেখেন এই যে এগুলো মূলত আসলে লিখিত পরীক্ষায় আসা উচিত। হ্যাঁ, লিখিত পরীক্ষারই প্রশ্ন, লিখিত পরীক্ষায় আসছে, হঠাৎ করে কোথায় যেন প্রিলিতে দিছে, কিন্তু কিছু করার নাই, করতে হবে। 2-1টা অঙ্ক এরকম আসতে পারে কিন্তু। হ্যাঁ, 9 + 7 + 5 + আপ টু ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি -144। এই ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি, এখানে কি দেওয়া আছে? এখানে দেওয়া আছে প্রথম n সংখ্যক পদের সমষ্টি যে 144, এই -144 হলো প্রথম n সংখ্যক পদের সমষ্টির মান। বলছে n এর মান কত, মানে পদ সংখ্যা কত। তাহলে এখন আমাকে বলেন, তাহলে কি দেওয়া আছে? প্রথম n সংখ্যক পদের সমষ্টি মানে Sn -144। এখন এই Sn কে, Sn মানে কি? প্রথম n সংখ্যক পদের সমষ্টি। তো আমাকে চাইছে n এর মান কত, তাহলে এটাকে ভাঙলে Sn, এই যে প্রথম n সংখ্যক পদের সমষ্টির সূত্র কি? n/2 × 2a প্লাস n-1 × d, ঠিক আছে, ইজ ইকুয়াল টু -144। এখন n/2, n বের করতে হবে, n তো থাকবেই। 2a, a কত? a হচ্ছে প্রথম পদ 9, প্লাস n-1, n বের করতে হবে, এটা তো থাকবেই, ইন্টু d কত? d হচ্ছে 7 থেকে 9 বিয়োগ করেন, 7 - 9 মানে -2, d এর মান কিন্তু -2, 7 - 9 -2 ইজ ইকুয়াল টু 144। d বের করার সময় কিন্তু অবশ্যই শেষ, আগে পরের পদ থেকে আগের পদ বিয়োগ। হ্যাঁ, তাহলে এখানে n/2 থাকতেছে, ইন্টু 9 × 2 = 18, প্লাস এই মাইনাস আর এই প্লাসে মাইনাস হবে, দেখেন এই মাইনাস আর এই প্লাস হয়ে যাবে মাইনাস। হ্যাঁ, আর এই 2 দিয়ে এখানে ভিতরে গুণ করলে 2n - 2, এই মাইনাসের সাথে কিন্তু এটা এই প্লাস গুণ করে মাইনাস বানাই দিছি, আবার কিন্তু এই মাইনাস দিয়ে এটা ভিতরে গুণ করলে হবে। ওকে ফাইন, আপনি ভিতরেই গুণ করেন যান, নাহলে আবার ঝামেলা। তাহলে এখান থেকে হচ্ছে 18 প্লাস এই -2n দিয়ে -2n হবে, এই মাইনাস মাইনাসে প্লাস হচ্ছে 2। ওকে ফাইন, ইজ ইকুয়াল টু -144। এবার দেখেন এখানে n/2 থাকলো, এখানে থাকতেছে 18 প্লাস এই মাইনাস প্লাসে মাইনাস, মাইনাস প্লাসে -2n প্লাস হচ্ছে 2, ইজ ইকুয়াল টু -144। আচ্ছা, তাহলে এখান থেকে n/2 ইন্টু এই এখান থেকে 18 আর 2 20, 20 - 2n ইজ ইকুয়াল টু -144। তাহলে এখানে এই পাশে থাকতেছে n/2 ইন্টু, ওখান থেকে 2 কমন আছে, দেখেন ভিতরে 2 কমন আছে, তাহলে 2 কমন নিলে ভিতরে থাকবে হচ্ছে 10 - n ইজ ইকুয়াল টু -144। এই 2 আর এই 2 কাটা, এখান থাকতেছে n ইন্টু 10 - n ইজ ইকুয়াল টু -144। n দিয়ে গুণ করলে এখান থেকে 10n - n স্কোয়ার ইজ ইকুয়াল টু -144। যেহেতু আমরা n বের করবো, n স্কোয়ার আসছে মানে একটা দ্বিঘাত সমীকরণ আসছে,
এইগুলো সব ওই পাশে নিয়ে যান, এক পাশে জিরো বানাই দেন। দ্বিঘাত সমীকরণ সমাধান করার নিয়মই এরকম, সবকিছুকে এক পাশে নিয়ে যেতে হয় আর এক পাশে জিরো রাখতে হয়। তাহলে এই পাশে জিরো থাকবে, সব ওই পাশে নিয়ে যাচ্ছি। এই মাইনাস এন স্কোয়ার ওই পাশে গেলে প্লাস এন স্কোয়ার, এই প্লাস 10n ওই পাশে গেলে মাইনাস 10n, এই মাইনাস 144 তো ওই পাশেই আছে, তাহলে এটা তো মাইনাস 144ই থাকবে, কারণ আমি এইগুলোকে ওই পাশে নিচ্ছি। তাহলে এইগুলোর সাইন চেঞ্জ হবে, বাট ওইটার সাইন তো একই থাকবে। তাহলে এই পাশে মাইনাস 144, এই যে এবার সোজা করে লেখেন, এই পুরোটা এই পাশে নিয়ে আসেন। তাহলে এন স্কোয়ার মাইনাস 10n মাইনাস 144 ইজ ইকুয়াল টু 0। এইবার মিডল টার্ম করতে হবে, 144কে ভাঙে এমন দুইটা সংখ্যার গুণফল আকারে প্রকাশ করতে হবে যাদের বিয়োগফল 10 হয়। তাহলে 144 আমার মাথায় আসতেছে না, ভাঙেন এটাকে, উৎপাদকে বিশ্লেষণ করেন। এই যে 72 দুগুণী 144, আবার 36 দুগুণী 72, আবার 18 দুগুণী 36। এবার দেখেন তো এই তিনটা গুণ করেন, 2 দুগুণী 4, 4 দুগুণী 8, তাহলে এই তিনটা গুণ করলে হচ্ছে 8 আর এই হলো 18। তাহলে এই সব মিলে 8 আর এই হলো 18, 8 আর 18 বিয়োগফল 10, তার মানে 144 ভেঙে 8 গুণ 18 লিখতে হবে। কথা কি বুঝাইতে পারছি? এইভাবে বের করতে হয়, এইভাবে বের করতে হয় যে 144 কোন দুইটা সংখ্যার গুণফল নিব, এইভাবে উৎপাদকে বিশ্লেষণ করে করতে হয়। ক্লিয়ার? তাহলে এখানে এখন মিডল টার্ম কি হবে, 144 ইকুয়াল টু 8 গুণ 18, 8 আর 18 বিয়োগ করলে 10 হবে। ওকে, মুছে দিচ্ছি। তাহলে এই পাশে থাকবে হচ্ছে n স্কোয়ার মাইনাস 18n প্লাস 8n মাইনাস 144 ইজ ইকুয়াল টু 0। ওকে, এবার n কমন নিলে n মাইনাস 18 প্লাস 8 কমন নিলে n মাইনাস 18 ইজ ইকুয়াল টু 0। n মাইনাস 18 কমন নিলে n প্লাস 8 ইজ ইকুয়াল টু 0, হয় এটা 0 না হলে এটা 0। তাহলে n মাইনাস 18 ইজ ইকুয়াল টু 0 হলে n ইজ ইকুয়াল টু 18, আর n প্লাস 8 ইজ ইকুয়াল টু 0 হলে n ইজ ইকুয়াল টু মাইনাস 8। n কি? n হচ্ছে পদ সংখ্যা, ধারার পদ সংখ্যা, আর পদ সংখ্যা নেগেটিভ হতে পারে না। পদ সংখ্যা কি নেগেটিভ হয়? যে মাইনাস 10টা পদ আছে, তার মানে এই মাইনাস 8 মানটা গ্রহণযোগ্য না। কেন? কারণ পদ সংখ্যা নেগেটিভ হতে পারে না, তার মানে n এর মান 18, n ইজ ইকুয়াল টু 18। ঠিক আছে, ওকে। এবার আমি চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে, দেখেন বোঝেন কিনা। এই যে দুইটা প্রশ্ন ছিল, মানে মূলত লিখিত পরীক্ষার প্রশ্ন, মানে লিখিত পরীক্ষায় আসছে, এমসিকিউ তো দিয়ে দিছে। একটু পানির বিরতি দিলাম। দেখেন এখানে কি বলছে, বলছে ধারাটির সাধারণ অন্তর কত, লগ দিয়ে আবার ধারা, লগ। এই লগের এরকম একটা অঙ্ক আমরা লগারিদমে সমাধান করছিলাম, এই টাইপের কোশ্চেন। হ্যাঁ হ্যাঁ, সিরিয়াসলি বলছি, এটা এমসিকিউতে আসছিল। ভিডিও কি দেখা যাচ্ছে? এত নেটওয়ার্কের সমস্যা হলে এবারে কিভাবে কি করবো? ভিডিও কি দেখা যাচ্ছে বলেন? তো লোডই হচ্ছে না, তো কমেন্টও দেখতে পাচ্ছি না। বিরক্ত লেগে যায় বাংলাদেশে, কি অবস্থা। এই ভিডিও কি দেখতে পাচ্ছেন আপনারা? কমেন্ট দেন, দু একটা কিছু কমেন্ট করেন। ও দেখতে পাচ্ছে মনে হচ্ছে। সামথিং ওয়েন্ট রং। কি রে ভাই, সামথিং ওয়েন্ট রং কিসের জন্য? ভালো লাগে না, ইন্টারনেট নাই নাকি? ও আচ্ছা, ঠিক আছে, এবার আমি বুঝতে পারছি। দেখেন, তার মানে আপনি বুঝতে পারছেন অঙ্কে যেহেতু কি বলছে, অঙ্কে যেহেতু সাধারণ অন্তর বের করতে বলছে, সাধারণ অন্তর কথাটা নিশ্চয়ই সমান্তর ধারার সাথে রিলেটেড। মানে এইটা সমান্তর ধারা, আপনি বলবেন যে ভাই এটা সমান্তর ধারা কেমনে?
যেমনি হোক এটা একটা সমান্তর ধারা। বলছে কেমনে বুঝলেন? কারণ এখানে যেহেতু সাধারণ অন্তর বের করতে বলছে, তার মানে এটা সমান্তর ধারা। সমান্তর ধারা ছাড়া তো সাধারণ অন্তর হয় না, তাই না? তার মানে সাধারণ অন্তর। তাহলে সাধারণ অন্তর কেমনে বের করে? এই পদ থেকে এই পদ বিয়োগ করে। তার মানে সাধারণ অন্তর ডি ইকুয়াল টু লগ 27 মাইনাস লগ 9। এটাই উত্তর, বাট এটা অপশনে থাকবে না, অপশনের মতো করে সাজাতে হবে। এখন দেখেন তো এগুলোকে ভাঙা যায় কিনা। এই 27 কে ভাঙা যায়, এই 9 কে ভাঙা যায়। এই লগ এই 27 কে আমরা লিখতে পারি 3 এর কিউব মাইনাস এই লগ এই 9 কে লিখতে পারি 3 স্কয়ার। এখন আমরা কি জানি, লগের এই সংখ্যার উপরে কোনো পাওয়ার থাকলে সেই সংখ্যা সামনে, সেই পাওয়ার সামনে নেমে আসে। তাহলে 3 সামনে নেমে আসবে। তাহলে 3 সামনে নেমে আসলে এটা হচ্ছে 3 লগ 3 মাইনাস এই 2 সামনে নেমে আসবে, এই 2 সামনে নেমে এখানে আসবে, তাহলে 2 লগ 3। তাইলে এখন দেখেন এখানে লগ 3 কয়টা? 3টা। আর এখানে লগ 3 কয়টা? 2টা। তাহলে 3টা লগ 3 থেকে 2টা লগ 3 বিয়োগ দিলে 1টা লগ 3 থাকবে। তার মানে এর উত্তর হচ্ছে লগ 3। লগ 3 তার মানে 55 লগ 2 কেন? এটা তো মুখস্থ মারছে, মুখস্থ মারছে। কার অঙ্ক কার ভিতর ঢুকাই দিচ্ছে, এটা তো ঠিক না। 55 লগ 2 কি? 55 লগ 2 ছিল হচ্ছে, এখানে মনে আছে আমার 10টা পদের সমষ্টি বের করতে বলছিল, সেই লগে ছিল 10টা পদের সমষ্টি। তার সাথে লগ 2 লগ 4 লগ 8, হ্যাঁ এরকম প্রথম 10টা পদের সমষ্টি বের করতে বলছিল, যার উত্তর ছিল 55 লগ 2। এই 55 লগ 2 এখানে মারে দিচ্ছেন, তাহলে তো বিপদ। কথা কি বুঝছেন? ওখানে ছিল প্রথম 10টা পদের সমষ্টি লগ 2 প্লাস লগ 4 প্লাস লগ 8, প্রথম 10টা পদের সমষ্টি বের করতে বলছিল, 55 লগ 2 ছিল। অঙ্ক কি বুঝছেন? আর যদি এখানে না বোঝেন তাহলে এখানে লগ 3 কমন নেন, লগ 3 কমন নেবেন। লগ 3 কমন নিলে এখানে থাকবে 3 মাইনাস এখানে থাকবে 2, তার সাথে লগ 3 কমন। এই যে লগ 3 কমন নিছি, তাহলে এখানে থাকতেছে 3, এখানে 2, 3 মাইনাস 2 মানে 1, তো 1 গুণ লগ 3, তাহলে 1 ইন্টু লগ 3, তাহলে 1 ইন্টু লগ 3 কি? লগ 3। তাহলে উত্তর হচ্ছে লগ 3। ক্লিয়ার বিষয়টা? লগ 3। ওকে, আচ্ছা এবার দেখেন পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্নে কি বলছে? দেখেন অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এগুলো অঙ্ক লিখিত পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, প্রিলির জন্য ইম্পর্টেন্ট। এক ব্যক্তি 2500 টাকার কিছু ঋণ, সবাই মনোযোগ দেন। এক ব্যক্তি 2500 টাকার একটি ঋণ কিছু সংখ্যক কিস্তিতে পরিশোধ করার সিদ্ধান্ত নিলেন। এক ব্যক্তি 2500 টাকার একটা ঋণ, তার মানে ঋণ হচ্ছে 2500 টাকা, ঋণের পরিমাণ টোটাল 2500 টাকা, কিছু সংখ্যক কিস্তিতে, তবে ঋণটা পরিশোধ করবে কিছু সংখ্যক কিস্তিতে, পরিশোধ করতে রাজি হন। প্রত্যেক কিস্তি পূর্বের কিস্তি হতে 2 টাকা বেশি। প্রত্যেক কিস্তি আগের যে কিস্তি ছিল সেই কিস্তির চেয়ে 2 টাকা বেশি। কথা কি বুঝছেন? আচ্ছা, 2 টাকা বেশি। যদি প্রথম কিস্তি 1 টাকা হয়, তবে কতগুলো কিস্তিতে তিনি ঋণ পরিশোধ করতে পারবেন? দেখেন কতগুলো কিস্তিতে তিনি ঋণ পরিশোধ করতে পারবেন, আর প্রথম কিস্তির মান 1 টাকা, আর কোন একটা কিস্তি তার পূর্বের কিস্তির চেয়ে 2 টাকা বেশি, তাহলে প্রথম কিস্তির পরিমাণ দেওয়া আছে 1 টাকা। দেখেন প্রথম কিস্তি 1 টাকা, তাহলে দ্বিতীয় কিস্তি কত? দ্বিতীয় কিস্তি কত? প্রথম কিস্তি যদি 1 টাকা হয়, দ্বিতীয় কিস্তি কত? 3 টাকা হবে। কেন? অঙ্কে বলা আছে যে প্রত্যেক কিস্তি পূর্বের কিস্তি থেকে 2 টাকা বেশি, তাহলে প্রথম কিস্তি যদি 1 টাকা হয়, তাহলে এর পরের কিস্তি হবে এই 1 টাকার চেয়ে 2 টাকা বেশি, তার মানে পরের কিস্তি হবে 3 টাকা। এরকম মোট কিন্তু টাকা 2500 নেছে কিন্তু, তাহলে পরের কিস্তি কত? 5 টাকা। এবার আমাকে বলেন লাস্টের কিস্তি কত? এইবার বলেন লাস্টের কিস্তি কত? প্লিজ বলেন, রেসপন্স করতে হবে, রেসপন্স করতে হবে। ভুল কোথায় হতে পারে আমি তো জানি। বলেন লাস্টের কিস্তি কত? লাস্টের কিস্তি কত? শেষ কিস্তির পরিমাণ কত? প্রথম কিস্তি 1, তাহলে পরের কিস্তি 2 টাকা বেশি 3, তারপরের কিস্তি আর 2 টাকা বেশি 5, তাহলে লাস্টের কিস্তি কত? রেসপন্স প্লিজ। লাস্টের কিস্তি এন।
ভাইয়া লাস্টের কিস্তিতে এনতম পদ বের করবেন। লাস্টের কিস্তি হলো a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। সে কতগুলো কিস্তিতে ঋণ পরিশোধ করছে? ধরে নিব যে ধরি n সংখ্যক কিস্তিতে তিনি ঋণ পরিশোধ করছিলেন। ধরি n সংখ্যক কিস্তিতে ঋণ পরিশোধ করেন। n সংখ্যক কিস্তিতে ঋণ পরিশোধ করেন। মাথায় রাখবেন এই লাস্টের কিস্তি অনেকে 2500 মারে দেয়। এইটা আমি মনে করছিলাম কেউ মারে কিনা, আজকে মারে নাই। যাক আলহামদুলিল্লাহ, ভালো লাগছে। এই লাস্টের কিস্তিতে 2500 মারে দেয়। লাস্টের কিস্তি 2500। ভাই সব মিলে টাকার পরিমাণ 2500। আপনি যদি লাস্টে 2500 টাকা মারে দেন, তাহলে এই যে বাকি এই টাকাগুলো কিসের? এই সবগুলো কিস্তির যোগফল হবে 2500। তাহলে মনে করি, আমি তো জানি না, অঙ্কে বলছে সে কতগুলো কিস্তির মাধ্যমে ঋণ পরিশোধ করছিল। তা ধরে নিচ্ছি n সংখ্যক কিস্তির মাধ্যমে ঋণ পরিশোধ করছে। তাহলে প্রথম কিস্তিতে 1 টাকা দিছে, অঙ্কে বলাই আছে। আর দ্বিতীয় কিস্তিতে এই যে 2 টাকা বেশি দিছে, তাহলে 3 টাকা, একের সাথে 2 টাকা যোগ। তারপরে কিস্তিতে আবার 2 টাকা বেশি দিছে, 3 এর সাথে 2 টাকা যোগ, 5 টাকা। এরকম করতে করতে তাহলে শেষ কিস্তি মানে n-তম কিস্তিতে কয় টাকা দিছে? 2n-1 টাকা দিছে। 2n-1 এটা বিজোড় সংখ্যক না? বিজোড় সংখ্যার এই যে 1, 3, 5 বিজোড় সংখ্যার ধারা হলে লাস্টের পদ 2n-1। বা আপনি বের করবেন n-তম পদ a প্লাস n-1 ইন্টু ডি। এর মান হচ্ছে 1 প্লাস n-1 ইন্টু ডি। কত? ডি এই যে 3 - 1, 3 - 1 2, 1 প্লাস এটা দিয়ে গুণ করে 2n-2। তো এই -2 থেকে 1 গেলে এই হচ্ছে 2n, -2 থেকে 1 গেলে -1। তার মানে n-তম পদ হচ্ছে 2n-1, মানে শেষ কিস্তির মান হচ্ছে 2n-1। এই সবগুলো কিস্তির যোগফল এইটা হলো 2500। কথা কি বুঝাইতে পারছি? এই সবগুলো কিস্তি মিলে 2500 টাকা হবে, কারণ তার টোটাল ঋণ 2500। এটা না সাজাতে পারলে তো হবে না। এইবার এই ধারার সমষ্টি বের করে ইকুয়াল টু 2500 বসালে উত্তর হয়ে গেল। আমার কথা কি বুঝছেন? এখন আমরা জানি এটা তো বিজোড় সংখ্যার ধারা, 1, 3, 5। আর বিজোড় সংখ্যার ধারার সমষ্টি কি? n স্কয়ার। বিজোড় সংখ্যার ধারার সমষ্টি কি? n স্কয়ার। মনে আছে? গতকাল পড়াইছি। প্রথম n সংখ্যক বিজোড় স্বাভাবিক সংখ্যার সমষ্টি কি? n স্কয়ার। তাহলে এই ধারার সমষ্টি n স্কয়ার। n স্কয়ার ইজ ইকুয়াল টু 2500। আর এই n তো বের করতে বলছে কয়টা কিস্তি। আচ্ছা বলেন, এদিকে তাকান। এখানে ধারার n কি? n হচ্ছে এই ধারার পদ সংখ্যা। আর এই প্রত্যেকটা পদই কিন্তু এক একটা কিস্তি। তার মানে এখানে পদ সংখ্যা যতটি, কিস্তির সংখ্যা ততটি। তার মানে এই ধারার মানে ওই যে মহিলা না, এক ব্যক্তি যে কিস্তি দিচ্ছে, প্রত্যেকটা কিস্তি একটি সমান্তর ধারা গঠন করছে। এই কিস্তির দ্বারা পরিশোধিত টাকা একটি সমান্তর ধারা গঠন করেছে। সুতরাং এই সমান্তর ধারার পদ সংখ্যা আর কিস্তির সংখ্যা কি? সমান। আশা করি বুঝতেন। তাহলে n স্কয়ার ইকুয়াল টু 2500। তাহলে n ইকুয়াল টু a স্কয়ার, এর পাশে রুট হবে √2500। √2500 কত? 50। তাহলে এই ধারার পদ সংখ্যা 50, আর এই ধারার পদ সংখ্যা হলো কিস্তির সংখ্যা, কারণ প্রত্যেকটা পদই এক একটা কিস্তি। তাহলে এই ধারায় যতটা পদ আছে কিস্তির সংখ্যা ততটা। আমি কি বুঝাইতে পারছি বিষয়টা? আর যদি n স্কয়ার মাথায় না ঢোকে, আপনি তো জানেন যে এই সবগুলোর সমষ্টি হবে 2500। আর সমষ্টি আপনি বের করেন। সমষ্টি বের করার সূত্র কি? গড় ইন্টু পদ সংখ্যা। এই যে গড় ইন্টু পদ সংখ্যা। তো গড় কেমনে? শেষ পদ যোগ প্রথম পদ ভাগ 2 ইন্টু পদ সংখ্যা কত? বলেই তো নিছি যে n সংখ্যক কিস্তি মানে n সংখ্যক পদ। এখানে n সংখ্যক পদ আছে, ইজ ইকুয়াল টু 2500। এই প্লাস 1 মাইনাস 1 ক্যান্সেল। তাহলে 2n ডিভাইডেড বাই 2 ইন্টু n ইজ ইকুয়াল টু 2500। এই 2 ক্যান্সেল, n আর n মিলে n স্কয়ার ইজ ইকুয়াল টু 2500। যদি আপনার মনে না থাকে যে বিজোড় স্বাভাবিক সংখ্যার সমষ্টি n স্কয়ার, মনে না থাকলে সমস্যা কি? আপনি সমষ্টি বের করবেন, বের করে এর পাশে 2500 বসাই দিতে হয়ে গেছে। ক্লিয়ার? আমি কি বুঝাইতে পারছি যে এটা যে সমান্তর ধারা, আপনাকে বুঝতে হবে এটা একটা সমান্তর ধারা গঠন করছে। তার মানে ওই ব্যক্তি কর্তৃক পরিশোধিত কিস্তিগুলো সমান্তর ধারা গঠন করে, এই কথা লিখে আমার অঙ্কটা শুরু করতে হবে। ওই ব্যক্তি কর্তৃক পরিশোধিত কিস্তিগুলো সমান্তর ধারা গঠন করে, এবং এই সমান্তর ধারার প্রত্যেকটি পদই হচ্ছে এক একটা কিস্তি। সুতরাং এই সমান্তর ধারায় যতটি পদ আছে ওই লোকের কিস্তির সংখ্যা ততটি। ওকে, জি নেক্সট দেখেন এখানে কি বলছে। একজন লোকের কাছে 10টি ভিন্ন ভিন্ন দৈর্ঘ্যের কাঠি আছে। একজন লোকের কাছে 10টা ভিন্ন ভিন্ন দৈর্ঘ্যের কাঠি আছে।
এগুলোর দৈর্ঘ্য 1 থেকে 10 পর্যন্ত ভিন্ন ভিন্ন পূর্ণ সংখ্যা। আচ্ছা, এখান থেকে একটি কাঠি হারিয়ে গেল, এখন সবগুলো কাঠির দৈর্ঘ্যের যোগফল 47। মানে একটা কাঠি হারিয়ে যাওয়ার পরে যে কয়টা কাঠি আছে সেই কাঠিগুলোর দৈর্ঘ্যের যোগফল 47। বলছে হারিয়ে যাওয়া কাঠির দৈর্ঘ্য কত। অঙ্ক দেখে মনে হচ্ছে রে ভাই এ আবার কি অঙ্ক, টেনশন করেন না, খুবই সহজ অঙ্ক। মনে করেন আপনার কাছে 10টা ভিন্ন ভিন্ন দৈর্ঘ্যের কাঠি আছে, যে একজন লোকের কাছে 10টি ভিন্ন ভিন্ন দৈর্ঘ্যের কাঠি, মানে প্রত্যেকটা কাঠির দৈর্ঘ্য ভিন্ন, এরকম 10টা কাঠি আছে। এবং এই কাঠিগুলোর দৈর্ঘ্য এবং এই কাঠিগুলোর দৈর্ঘ্য 1 থেকে 10 পর্যন্ত ভিন্ন ভিন্ন পূর্ণ সংখ্যা। এই কাঠিগুলোর দৈর্ঘ্য হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত ভিন্ন ভিন্ন পূর্ণ সংখ্যা। তার মানে 10টা কাঠি আর 10টা কাঠির দৈর্ঘ্য 1 থেকে 10-এর মধ্যে পূর্ণ সংখ্যা। তাহলে একটা কাঠির দৈর্ঘ্য 1 সেন্টিমিটার, আর একটা যেহেতু ভিন্ন ভিন্ন, প্রত্যেকটা কাঠির দৈর্ঘ্য ভিন্ন, তার মানে 10টা কাঠি, তা 10টা কাঠির দৈর্ঘ্য 10 রকম হবে। তাহলে এই কাঠির দৈর্ঘ্য আবার 1 থেকে 10 পর্যন্ত পূর্ণ সংখ্যাগুলো, 1 থেকে 10 পর্যন্ত পূর্ণ সংখ্যা 10টা, আবার কাঠি বসে 10টা। সুতরাং প্রত্যেকটা কাঠির দৈর্ঘ্য 1 2 3 4 5 6 7 8 9 10, এই 10টা সংখ্যার এক একটা সংখ্যা। কথা কি বুঝতে পারছি? তাহলে প্রথম কাঠির দৈর্ঘ্য 1, দ্বিতীয় কাঠির দৈর্ঘ্য 2, তৃতীয় কাঠির দৈর্ঘ্য 3, চতুর্থ কাঠির দৈর্ঘ্য 4, পঞ্চম কাঠির দৈর্ঘ্য 5, ষষ্ঠ কাঠির দৈর্ঘ্য 6, সপ্তমের দৈর্ঘ্য 7, অষ্টম কাঠির দৈর্ঘ্য 8, নবম কাঠির দৈর্ঘ্য 9, দশম কাঠির দৈর্ঘ্য 10। এই হলো কাঠির দৈর্ঘ্য। প্রত্যেকটা কাঠির দৈর্ঘ্য ভিন্ন, তার মানে কারো সেম কাঠির দৈর্ঘ্য সেম হবে না। আবার কাঠির দৈর্ঘ্য হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে এক একটা। 1 থেকে 10 পর্যন্ত সংখ্যা 10টা, কাঠি 10টা, তাহলে 10টা ভিন্ন ভিন্ন সংখ্যা, ওই 10টা ভিন্ন ভিন্ন সংখ্যাই হচ্ছে 10টা কাঠির ভিন্ন ভিন্ন দৈর্ঘ্য। আমি কি বুঝাইতে পারছি বিষয়টা? হ্যাঁ। এখন প্রশ্ন হচ্ছে এই 10টা কাঠি থেকে কোনো একটা হারাই গেছে, কোনটা হারাইছে আমরা জানি না। ওকে ফাইন। হারাই যাওয়ার পরে এখান থেকে একটা কাঠি হারাই গেছে, হারাই যাওয়ার পরে 9টা কাঠি আছে না, হারাই যাওয়ার পরে যে 9টা কাঠি আছে সেই 9টা কাঠির যে দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্যগুলোর সমষ্টি, এগুলো কিন্তু কাঠির দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্যগুলোর সমষ্টি 47। তার মানে এই যে দৈর্ঘ্যগুলোর যোগফল, তার মানে এই 47-এর মধ্যে কি আছে বলেন তো? এই 47-এর মধ্যে হচ্ছে 9টা কাঠির দৈর্ঘ্যের যোগফল আছে। এদিকে দেখান, এই 47-এর মধ্যে 9টা কাঠির দৈর্ঘ্যের যোগফল আছে। তাহলে আমি যদি এই 1 থেকে 10 পর্যন্ত 10টা কাঠি, এই 10টা কাঠির দৈর্ঘ্যের যোগফল কি বের করতে পারবো না? পারবো, কারণ এটা একটা সমান্তর ধারা, এটা একটা সমান্তর ধারা। তার মানে এখানে যে কাঠিগুলো আছে সেই কাঠির দৈর্ঘ্যগুলো একটা সমান্তর ধারা গঠন করছে। এই যে 1 2 3 4 5, তাহলে 1 যোগ 2 যোগ 3, আমি এই 10টা কাঠির দৈর্ঘ্যের যোগফল বের করে ফেলবো। মানে এই 10টার যে কাঠির যে দৈর্ঘ্যগুলো, সেই দৈর্ঘ্যগুলোর সমষ্টি বের করতেছি। তাহলে কেমনে হবে? গড় হচ্ছে 10 প্লাস 1 ভাগ 2, এটা হচ্ছে গড় ইন্টু পদ সংখ্যা। এখানে কয়টা পদ? 1 থেকে 10 পর্যন্ত সংখ্যা 10টা, তার মানে পদ 10টা। তাহলে 11 ভাগ 2, এই 2 দিয়ে এটা 5 বার, তাহলে হচ্ছে 11 ইন্টু হচ্ছে 5, 5 11 55। এই 55 কি? এই 55 হচ্ছে 10টা কাঠির দৈর্ঘ্যের যোগফল। ব্যাস, এই 55 হচ্ছে 10টা কাঠির দৈর্ঘ্যের যোগফল। এই যে গড় ইন্টু পদ সংখ্যা, পদ হচ্ছে 10টা, 1 থেকে 10 পর্যন্ত 10টা সংখ্যা না। তাহলে এই 55 হচ্ছে 10টা কাঠির দৈর্ঘ্যের যোগফল, তার মানে এর মধ্যে 10টার দৈর্ঘ্যের যোগফলই আছে। বাট এই 47-এর মধ্যে কিন্তু 10টা নাই, এই 47-এর মধ্যে আছে 9টা। তাহলে এই 10টার দৈর্ঘ্যের যোগফল থেকে এই 9টার দৈর্ঘ্যের যোগফল যদি আমি বিয়োগ করে দেই, তাহলে এর মধ্যে কিন্তু ওই হারিয়ে যাওয়া কাঠিটা নাই। এদিকে তাকান, এর মধ্যে কিন্তু হারিয়ে যাওয়া কাঠিটা নাই, ওই হারিয়ে যাওয়াটা বাদে সবগুলোর দৈর্ঘ্য আছে। আর এর মধ্যে এই 47-এর মধ্যে যারা আছে তাদের দৈর্ঘ্য তো আছে, ওই হারিয়ে যাওয়াটা এর মধ্যে আছে। তাহলে এই 10টার দৈর্ঘ্য থেকে যদি আমি দৈর্ঘ্যের যোগফল থেকে যদি এই হারিয়ে যাওয়াটা বাদে যে 9টা আছে, সেই 9টার দৈর্ঘ্যের যোগফল বিয়োগ করি, তাহলে কি যেটা হারাই গেছিল সেটা বেরোবে না? ইয়েস। আর 55 থেকে 47 বিয়োগ করলে 8, তার মানে 8 সেন্টিমিটারের কাঠির দৈর্ঘ্যটা হারাই গেছিল। কথা কি? অঙ্ক দেখে মনে হচ্ছে এটা আবার কি অঙ্ক, কিন্তু খুবই সহজ, খুবই মজার অঙ্ক, সহজ এবং মজার। আমার কথা কি বুঝছেন? অঙ্কটা কি বুঝছেন? মানে প্র্যাকটিক্যালি কি বিষয়টা ফিল করতে পারছেন? তাহলে এরকম ধরনের কোশ্চেন যদি আসে, এরকম কাঠি না দিয়ে অন্য কিছু কিন্তু আসতে পারে। হ্যাঁ, যে এখানে কাঠির দৈর্ঘ্য দিচ্ছে, অন্য কিছু দিতে পারে। ওকে, ক্লিয়ার হয়েছে কিনা বলেন? তাহলে এই টাইপের কোশ্চেন আসলে আপনাকে ওই যে সবগুলো কাঠির দৈর্ঘ্যের যোগফল বের করবেন, আর হারিয়ে যাওয়া কাঠি বাদ দিয়ে যেগুলো কাঠি থাকবে তাদের যোগফলটা দেওয়া থাকবে। তাহলে সবগুলো দৈর্ঘ্যের যোগফল থেকে এই হারিয়ে যাওয়া কাঠি বাদে যে কাঠিগুলো ছিল তাদের দৈর্ঘ্যের যোগফলটাকে বিয়োগ করলে হারিয়ে যাওয়া কাঠির দৈর্ঘ্য চলে আসবে। না দেখে টাফ লাগলো, সহজ।
হ্যাঁ, যোগ বিয়োগ করলে হবে, কোনো সমস্যা নাই। আচ্ছা, তো আমি দেখছি নেক্সট কোশ্চেনে যাচ্ছি। নেক্সট কোশ্চেন হচ্ছে একদমই নতুন টাইপ এবং এটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু এখানে আমাদের টাইম দিতে হবে একটু বেশি, তাই আমি 50 থেকে কালকে শুরু করবো, এখানে আর শুরু করছি না, ঠিক আছে? তো আগামীকাল কিন্তু আমি আবার বলছি সকাল 7:30। আরাফাত হোসেন, তুমি আসো এখনো লাইনে আমি জানি, তুমি আমাকে ঠিক 6টার দিকে ফোন দিবা। যদিও আমি হয়তো 6টার দিকে মসজিদে থাকবো, তারপর আমি বলছি যদি ইনকেস ঘুমায় থাকি, হ্যাঁ, তুমি আমাকে ডাক দিবা, কিন্তু মানে আমাকে মেসেঞ্জারে কল দিবা, মেসেঞ্জারে না পাইলে আমাকে ফোনে কল দিবা, ডাক দিবা তুমি, ঠিক আছে? তো আজকের মতো এই পর্যন্ত রাখবো, কালকে 7:30 সকাল 7:30 কিন্তু, ওকে? তো আজকের মতো এই পর্যন্ত রাখছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, শুভরাত্রি।